আচ্ছা, দেখো আমরা আজকে খুব ভালো এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক স্টার্ট করব। হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং টপিকটা, খুব ভালো লাগবে তোমাদের আশা করি। তো টপিকটার নাম হচ্ছে, টপিকটা কি আজকে যে টপিক শুরু করবো সেই টপিকটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি ভীষণ ইন্টারেস্টিং এবং খুব ভালো টপিক, আশা করি ভালো লাগবে তোমাদের। তো প্রবাবিলিটি ডেফিনেশন, আমরা প্রবাবিলিটি ডেফিনেশন জানার আগে প্রবাবিলিটি কি, প্রবাবিলিটির বাংলা মানে হচ্ছে সম্ভাবনা, তাই না? অ্যাকচুয়ালি প্রবাবিলিটির বাংলা মানে হচ্ছে সম্ভাবনা। তো সেই সম্ভাবনাটাই প্রথমেই প্রবাবিলিটি ডেফিনেশন জানতে গেলেই আমাদের অনেক কিছু ছোট্ট ডেফিনেশনগুলোকে জানতে হবে। সেই ডেফিনেশনগুলো জানতে গেলে প্রথম যেটা সবথেকে ইম্পর্টেন্ট ডেফিনেশন, যার উপর বেস করে গোটা প্রবাবিলিটি দাঁড়িয়ে আছে, মানে প্রবাবিলিটি ডেফিনেশনটা দাঁড়িয়ে আছে, সেই ডেফিনেশনটা প্রথম হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট নাম থেকেই বুঝতে পারছো র্যান্ডম এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট মানে এক ধরনের পরীক্ষা বলা চলে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট এক ধরনের এক্সপেরিমেন্ট। তো র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে বা এর নাম র্যান্ডম এক্সপেরিমেন্ট কেন বলা হচ্ছে? র্যান্ডম এক্সপেরিমেন্ট বলার কারণ হচ্ছে, র্যান্ডম এক্সপেরিমেন্ট কি, অ্যাকচুয়ালি র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে? র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে এমন এক ধরনের এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টটা যদি আমরা করি, কোনো একটা এক্সপেরিমেন্ট যেটা বারবার করছি ঠিক আছে, কিন্তু কোনো একবার যদি পার্টিকুলার ওই এক্সপেরিমেন্টটা করা হয়, তাহলে তার আউটকামসগুলো কী বা রেজাল্টগুলো কী হতে পারে সেইগুলো সম্পর্কে আমার ধারণা আছে, যে হয় এটা হতে পারে বা এটা হতে পারে বা এটা হতে পারে, সেটা জানতে পারবো। কিন্তু এক্স্যাক্টলি কোন রেজাল্টটা আমি পাবো, রেজাল্টটা আমি পাবো এক্সপেরিমেন্টটা হওয়ার পরে কি রেজাল্ট হবে, সেই রেজাল্টটা আমি প্রেডিক্ট করতে পারবো না, আমি বলে দিতে পারবো না যে এই রেজাল্ট হবে। আমি অনুমান করতে পারবো যে এটা হতে পারে বা এটা হতে পারে বা এটা হতে পারে, হ্যাঁ, কিন্তু আমি 100% শিওর দিয়ে বলতে পারবো না যে আমার রেজাল্টটা কি হবে। তো সেটাই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন এর সব থেকে ভালো এক্সাম্পল র্যান্ডম এক্সপেরিমেন্ট তোমাদের প্রবাবিলিটিতেই ম্যাক্সিমামই, হ্যাঁ, র্যান্ডম এক্সপেরিমেন্ট বলো, সমস্ত এক্সাম্পলই টসিং এ কয়েন, টসিং এ কয়েন অথবা টসিং এ কয়েন অথবা থ্রোয়িং এ ডাই। এইগুলোতে বেশি করে এক্সপ্লেন করা হয়, কারণ এইগুলো স্টুডেন্টরা বুঝতে খুব ভালো পারে। অথবা ওই যে প্লেয়িং কার্ডস, তাস খেলা করে, এই জিনিসগুলো, তো এইগুলো স্টুডেন্টরা বুঝতে ভালো পারে বলে এইগুলোর উপরেই স্টুডেন্টদেরকে ভালো করে এক্সপ্লেন করে বোঝানো যায়, তার জন্য এই এক্সাম্পলগুলো বেশি করে নেওয়া হয়। তো র্যান্ডম এক্সপেরিমেন্ট কি? থ্রোয়িং এ ডাই, থ্রোয়িং এ ডাই এটা হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। টসিং এ কয়েন, একটা কয়েন টস করছি, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। থ্রোয়িং এ ডাই, যে লুডো খেলছি, লুডো খেলতে খেলতে যে ছক্কা ফেলছি, 1 2 3 4, যার 1 2 3 4 5 6 6টা ফেস থাকে, তো এইগুলো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। কেমন কি করে র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে দেখো, তুমি যদি একটা কয়েন টস করো তাহলে কি পড়বে? হয় হেড পড়বে বা টেল পড়বে, তাই না? আর যদি একটা ডাই তুমি যদি ফেলো তাহলে কি পড়বে? 1 2 3 4 5 6। অবশ্য ডাইটা 6 ফেসেস ডাই, তার 6টা ফেস আছে। অনেকগুলোই তুমি হয়তো থাকতে পারে, অনেকগুলো ফেস থাকতে পারে, কিন্তু আমার 6 ফেসেস ডাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এই যে হেড অ্যান্ড টেল পড়ছে, একটা কয়েন আমি যখন টস করছি, এই যে হেড এবং টেল পড়ছে, এই হেড অ্যান্ড টেল যখন আমি কয়েনটা টস করছি, আমার পার্টিকুলার কোনটা পড়ছে, তুমি কি বলতে পারবে যে এক্স্যাক্টলি হেড পড়বে বা এক্স্যাক্টলি টেল পড়বে? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা অনুমান করতে পারছি যে আমি যখন কয়েনটা টস করছি, হয় হেড পড়বে বা টেল পড়বে। ঠিক আছে, একই রকমভাবে যখন তুমি একটা লুডো খেলছো, লুডো খেলতে গিয়ে তুমি যখন ছক্কা ফেলছো, তখন কি তুমি বলতে পারবে যে তোমার 1 2 3 4 5 6 কোনটা পড়বে? তুমি এক্স্যাক্টলি একটাও বলতে পারবে না যে কোনটা পড়বে। তুমি এটা বলতে পারো যে হয় 1 পড়বে বা 2 পড়বে বা 3 পড়বে বা 4 পড়বে বা 5 পড়বে বা 6 পড়বে। আমি অনুমান করতে পারছি যে 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা পড়বে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা পড়বে সেটা আমি বলতে পারবো না। এই ধরনের এক্সপেরিমেন্টকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, ইন্টারভিউ যদি দিতে যাও কোনো জায়গায়, তাহলে এই র্যান্ডম এক্সপেরিমেন্টের ডেফিনেশন কিন্তু খুব ধরবে। বলবে প্রবাবিলিটি পড়েছো, যদি বলো হ্যাঁ, তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট ডেফিনেশনটা দাও তো, তাই বলবে।
ঠিক আছে, কাকে বলে র্যান্ডম এক্সপেরিমেন্ট উইথ এক্সাম্পল? তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে? র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে সেই ধরনের এক্সপেরিমেন্ট বা সেই এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্ট পার্টিকুলার একবার যদি করা হয়, সেই এক্সপেরিমেন্টটা মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে সেই এক্সপেরিমেন্টটা পার্টিকুলার যদি একবার করা হয়, তাহলে আমি তার আউটকামসগুলো বলে দিতে পারবো। ঠিক আছে, তার আউটকামসগুলো বলে দিতে পারবো। এই যে হেড এবং টেল, এগুলোকে আউটকামস বলা হচ্ছে। মানে কি কি হতে পারে, এগুলোকে আউটকামস বলা হয়। এই যে হেড টেল, এগুলোকে আউটকামস বলছি, তার আউটকামসগুলোকে আমি বলে দিতে পারবো কি হবে। বা 1 2 3 4 5 6 এগুলোকে আউটকামস বলছি, তার আউটকামসগুলো আমি বলে দিতে পারবো, কিন্তু এক্স্যাক্টলি কোনটা পাবো সেটা আমি বলতে পারবো না। এই ধরনের এক্সপেরিমেন্টকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন টসিং এ কয়েন, থ্রোয়িং এ ডাই। ঠিক আছে, আবার বলছি, এমন ধরনের এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টের আউটকামসগুলো আমি বলে দিতে পারবো যে এই তার আউটকামস হতে পারে, কিন্তু পার্টিকুলার একবার যদি আমি এক্সপেরিমেন্টটা করি, রেজাল্ট কি হবে সেটা আমি প্রেডিক্ট করতে পারবো না বা আগে থেকে বলে দিতে পারবো না। আমি অনুমান করতে পারবো এই হতে পারে, কিন্তু আমি এক্স্যাক্ট বলতে পারবো না এই রেজাল্ট হবে। এই ধরনের এক্সপেরিমেন্টকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই ধরনের এক্সপেরিমেন্টকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট, আর এই হচ্ছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইবার র্যান্ডম এক্সপেরিমেন্ট তো আমরা শিখলাম, র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে। নেক্সট যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা হচ্ছে স্যাম্পল স্পেস। নেক্সট ডেফিনেশনটা হচ্ছে, আচ্ছা এগুলো লেখা আছে থাক, নেক্সট ডেফিনেশনটা হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কাকে বলা হয়? দেখো ডেফিনেশনেই বলছে স্যাম্পল স্পেস। স্যাম্পেলগুলোকে নিয়ে যে স্পেস তৈরি হবে, স্যাম্পেলগুলোকে নিয়ে যে স্পেস তৈরি হবে সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। এবার স্যাম্পল স্পেস বলতে কি বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি? স্যাম্পল স্পেস বলতে বোঝানো হচ্ছে যে আমরা যখন র্যান্ডম এক্সপেরিমেন্ট করছি, র্যান্ডম এক্সপেরিমেন্ট করার সময় আমি কিছু আউটকামস, আমার কিছু আউটকামস আসার সম্ভাবনা থাকছে, তাই না? যেমন আমি একটা কয়েন টস করছি, হেড এবং টেল, আমার সম্ভাবনা কি হেড পড়তে পারে বা টেল পড়তে পারে, হেড এবং টেল তার আউটকামস। অথবা এই যে থ্রোয়িং এ ডাই, যখন একটা ছক্কা ফেলছি তখন 1 2 3 4 5 6 এইগুলো হচ্ছে এর আউটকামস। এই সম্ভাব্য আউটকামসগুলোকে নিয়েই যে সেট তৈরি হবে, সম্ভাব্য আউটকামসগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে সেটাই হচ্ছে স্যাম্পল স্পেস। যে এই যে এস, এই স্যাম্পল স্পেসকে আমরা এস দিয়ে ডিনোট করব। তো টসিং এ কয়েনের ক্ষেত্রে তোমার এস যদি হয়, তো টসিং এ কয়েনের ক্ষেত্রে হবে হেড টেল, এই হচ্ছে এর স্যাম্পল স্পেস। থ্রোয়িং এ ডাইয়ের ক্ষেত্রে স্যাম্পল স্পেস যদি এস হয়, তাহলে থ্রোয়িং এ ডাইয়ের ক্ষেত্রে স্যাম্পল স্পেস হবে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এই হচ্ছে স্যাম্পল স্পেস। ঠিক আছে, তাহলে স্যাম্পল স্পেস কাকে বলে জিনিসগুলো একটু ভালো করে বুঝবে, হ্যাঁ, নাহলে পরবর্তীতে এই ডেফিনিশনগুলো যদি ক্লিয়ার না হয়, পরবর্তীতে কিন্তু অঙ্ক করতে গেলে না, কনসেপ্ট ক্লিয়ার না হলে অঙ্ক করতে গেলে প্রবলেম হবে। বিষয়টা কি হচ্ছে, স্যাম্পল স্পেস কাকে বলা হচ্ছে, যে কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টে আমার যে সম্ভাব্য আউটকামসগুলো আছে, সেই সম্ভাব্য আউটকামসগুলোর কালেকশানকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। ঠিক আছে, আবার বলছি, র্যান্ডাম এক্সপেরিমেন্টে যখন আমরা কোনো র্যান্ডাম এক্সপেরিমেন্ট করছি, সেই র্যান্ডাম এক্সপেরিমেন্টে আমার যে আউটকামসগুলো আসার পসিবিলিটি থাকছে, যে আউটকামসগুলো মানে সম্ভাব্য আউটকামস যেগুলো আমরা পেতে পারি, সেইগুলোকে নিয়ে যখন সেই তার কালেকশান, সেইগুলোকে নিয়ে যখন একটা সেট তৈরি হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে একটা স্যাম্পল স্পেস। তো কি বলা হচ্ছে স্যাম্পল স্পেস? যে আমরা এখন যদি একটা কয়েন টস করি, তাহলে তার আউটকামস কি হতে পারে, হয় হেড হতে পারে বা টেল হতে পারে, এই দুটোই তার সম্ভাব্য আউটকামস। হ্যাঁ, তো সেই আউটকামসগুলোকে নিয়ে আমরা একটা সেট তৈরি করছি, সেই সেটের নাম দিচ্ছি এস। তো হেড আর টেল হচ্ছে স্যাম্পল স্পেস। একই রকমভাবে যদি আমরা থ্রোয়িং এ ডাই, একটা ছক্কা ফেলছি, লুডুর ছক্কা ফেলছি, ছক্কা ফেলার সময় তার আউটকামসগুলো কি হতে পারে, 1 2 3 4 5 6। তো 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6 এদেরকে যখন আমি কালেক্ট করে একটা সেট এর মধ্যে লিখছি, সেই সেটটাকে যখন এস নাম দিচ্ছি, তখন সেই এসটাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। ঠিক আছে, তো স্যাম্পল স্পেস কি, কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট আমি যখন করছি, তার সম্ভাব্য আউটকামসগুলোর কালেকশান, এটাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। ঠিক আছে, এবং স্যাম্পল স্পেসকে সবসময় এস, ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করা হয়। স্যাম্পল স্পেসকে সবসময় ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ডেফিনেশন হচ্ছে আমার স্যাম্পল পয়েন্ট।
অর ইভেন্ট পয়েন্টও বলা হয় এদের, ইভেন্ট পয়েন্ট। এখন আমি তোমাদের ইভেন্টের ডেফিনেশন বলিনি, তার জন্য ইভেন্ট পয়েন্ট লিখছি না। স্যাম্পল পয়েন্ট কাকে বলা হয়? এই স্যাম্পল স্পেসের মধ্যে এই যে এক একটা পয়েন্ট, এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে, এই যে স্যাম্পল পয়েন্টের মধ্যে এক একটা যে পয়েন্ট পাচ্ছি, সেই পয়েন্টগুলোকে এই যে 1 এটা হচ্ছে একটা স্যাম্পল পয়েন্ট, 2 এটা হচ্ছে একটা স্যাম্পল পয়েন্ট, এই হেড হচ্ছে একটা স্যাম্পল পয়েন্ট, টেল হচ্ছে একটা স্যাম্পল পয়েন্ট, বা এটাকে ইভেন্ট পয়েন্টও বলা হয়, ঠিক আছে। এগুলোকে স্যাম্পল পয়েন্ট বা ইভেন্ট পয়েন্টও বলা হয়। এবার স্যাম্পল স্পেস কি? ওই স্যাম্পল পয়েন্টগুলোর কালেকশনটাই হচ্ছে স্যাম্পল স্পেস। একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করছি, সেই র্যান্ডাম এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্টেড, ভালো করে বোঝো, সেই র্যান্ডাম এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্টেড সমস্ত স্যাম্পল পয়েন্টগুলোর কালেকশানকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। যেমন স্যাম্পল স্পেসের সঙ্গে এই র্যান্ডাম এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্টেড কথাটা কেন বলে? দেখো প্রত্যেকটা বই বলবে যে কানেক্টেড উইথ দিস এক্সপেরিমেন্ট। আমি যখন একটা কয়েন টস করছি, তার সঙ্গে কানেক্টেড থাকছে কে? হেড এবং টেল। তাহলে হেড এবং টেলই হচ্ছে তার স্যাম্পল পয়েন্ট, বা হেড এবং টেলই হচ্ছে তার ইভেন্ট পয়েন্ট, ঠিক আছে। তো আমি যদি এখন একটা কয়েন টস করে বলি যে তার স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3, এটা যদি বলি তাহলে কি হবে? হবে না। তাহলে সেই জন্যই বলছে কানেক্টেড উইথ দ্যাট এক্সপেরিমেন্ট। তো সেটাই বলছে যে আমরা যখন কোনো একটা কয়েন টস করছি, তাহলে তার স্যাম্পল পয়েন্ট কোনগুলো হবে? তার স্যাম্পল পয়েন্ট হবে হেড একটা স্যাম্পল পয়েন্ট, টেল একটা স্যাম্পল পয়েন্ট, এবং এই স্যাম্পল পয়েন্টগুলোকে কালেক্ট করে যে স্পেস তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে স্যাম্পল স্পেস। যেমন আমরা থ্রোয়িং এ ডাই, একটা ডাইকে যদি থ্রো করি, ঠিক আছে, তো ডাইকে যখন আমি থ্রো করছি, একটা ছক্কা যখন ফেলছি, তার কি হচ্ছে 1 2 3 4 5 6 এইগুলো পাওয়ার সম্ভাবনা আমি পাচ্ছি। তো এই যে 1 2 3, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা স্যাম্পল পয়েন্ট, এবং এই স্যাম্পল পয়েন্টগুলোকে কালেক্ট করে যে সেট তৈরি হচ্ছে কানেক্টেড উইথ দ্যাট এক্সপেরিমেন্ট, মানে কি ওই থ্রোয়িং এ ডাই, ওই এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্ট করে যে পয়েন্টগুলোকে কালেক্ট করে যে আমরা সেট পাচ্ছি, সেই সেটটাকেই বলা হচ্ছে স্যাম্পল স্পেস। এবং স্যাম্পল এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে, এই স্যাম্পল স্পেসের পয়েন্টগুলোকে বলা হচ্ছে স্যাম্পল পয়েন্ট বা ইভেন্ট পয়েন্ট, আর এইটাকে বলা হচ্ছে, আর এই সেটটাকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। হয়েছে। নেক্সট ডেফিনেশন হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্টের এই লেখাটা আমি মুছে দিচ্ছি, এই প্রবাবিলিটি লেখাটা আমি মুছে দিচ্ছি। নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট ডেফিনেশন হচ্ছে ইভেন্ট। ইভেন্ট কাকে বলে? ইভেন্ট হচ্ছে সাবস্পেস অফ এ স্যাম্পল স্পেস। ইভেন্টের ডেফিনেশন হচ্ছে সাবস্পেস অফ এ স্যাম্পল স্পেস। সাবস্পেস অফ এ স্যাম্পল স্পেস, কোনো স্যাম্পল স্পেসের সাবস্পেসই হচ্ছে একটা ইভেন্ট। যেমন আমি থ্রোয়িং এ ডাই যদি করি, থ্রোয়িং এ ডাইয়ের স্যাম্পল স্পেস কত হবে? থ্রোয়িং এ ডাইয়ের স্যাম্পল স্পেস এসে কত থাকবে? 1 2 3 4 5 6, ঠিক আছে। এইবার আমি একটা ইভেন্ট চুজ করছি অড ফেস। আমি যে ইভেন্ট চুজ করছি, সেই অড ফেসের মধ্যে আমার কি কি থাকবে বলো তো? অড, বিজোড় কত থাকবে? 1 2 3। তাহলে এইটা হচ্ছে একটা ইভেন্ট, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ইভেন্টটা কি? অড ফেস। তাহলে এটা তো এর সাবসেট হচ্ছে। তো স্যাম্পল স্পেসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? ইভেন্ট কি হচ্ছে? ইভেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে যে স্যাম্পল স্পেসের সাবস্পেস। আবার থ্রোয়িং এ ডাই, হেড এবং টেল থ্রোয়িং এ ডাইয়ের ক্ষেত্রে কি হচ্ছে? হেড আর টেল। এর ক্ষেত্রে আমি যদি কেবলমাত্র হেড ইভেন্টটা নিই, তাহলে হেড তো হচ্ছে এর সাবসেট, তাহলে হেড হচ্ছে একটা ইভেন্ট, ঠিক আছে। এটাই ইভেন্ট। অ্যাকচুয়ালি ইভেন্ট হচ্ছে রেজাল্ট। ইভেন্ট হচ্ছে তুমি একটা কয়েন টস করলে, কয়েন টস করার পরে যে তুমি হেড পড়লো, একটা ঘটনা ঘটে গেল, হেড পেয়ে গেলে, সেটাই হচ্ছে সেই বিষয়টাকেই বলা হচ্ছে। তো সেই বিষয়টাকে এইভাবে এক্সপ্লেন করা হচ্ছে যে কি, যে সাবস্পেস অফ এ স্যাম্পল স্পেস, যে স্যাম্পল স্পেসের একটা সাবস্পেস। তুমি একটা, এবার আমরা প্রবাবিলিটি, এই যে প্রবাবিলিটি চ্যাপ্টারটা করছি, আমরা প্রবাবিলিটি কার বের করবো? প্রবাবিলিটি আমাদের বেরোবে এই ইভেন্টের, তো আমি এইভাবে যদি একটা ইভেন্টের নাম দিয়ে দিই, একটা ইভেন্ট ধরে নিলাম, একটা ইভেন্ট, যে ইভেন্টটার নাম হচ্ছে, ইভেন্টটা কি? আমি থ্রোয়িং এ ডাই, যখন আমি একটা ছক্কা ফেলছি, তখন আমি একটা ইভেন্ট চুজ করছি কি? ক্যাপিটাল এ, থ্রোয়িং এ ডাই। আমি একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টকে আমি ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করবো, যেটা বলতে আমি ভুলে গেছি। তো র্যান্ডাম এক্সপেরিমেন্টকে আমরা ডিনোট করব ক্যাপিটাল ই দিয়ে,
ঠিক আছে। তো ই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, সেটা কি হচ্ছে থ্রোয়িং এ ডাই। আর এ একটা ইভেন্ট গেটিং অড ফেস, ঠিক আছে। এ একটা ইভেন্ট গেটিং অড ফেস, আর ই একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থ্রোয়িং এ ডাই। আর এটাকে অবশ্যই কানেক্টেড উইথ ই হতে হবে, একে অবশ্যই কানেক্টেড উইথ ই হতে হবে। আমি ছক্কা ফেলছি আর হেড পাওয়ার প্রবাবিলিটি বের করবো, সেটা তো হবে না। তো আমি যখন ছক্কা ফেলছি তখন আমাকে প্রবাবিলিটি বের করতে বলছে গেটিং অড ফেস মানে কত, আমার বিজোড় ফেস আসবে। বিজোড় ফেসের মধ্যে কি পড়ে, 1 3, অড ফেসে আমি এখানে ভুল লিখেছি, 1 3 5 হবে, 1 3 5 হবে। অড ফেস, বিজোড় ফেস কোনগুলো হবে, 1 3 আর 5। তাহলে এই যে অড ফেস, এটা একটা ইভেন্ট, আমরা এর প্রবাবিলিটি বের করব, এবং সেটাকে ডিনোট করব PA, প্রবাবিলিটি অফ এ, এইভাবে প্রবাবিলিটি অফ এ, PA দিয়ে ডিনোট করব। এবং এটা কত বেরোবে আমরা পরে আসছি সেই ডেফিনিশানে, সেই জায়গায়, কিন্তু এখন অবধি আমরা তো সেই জায়গায় যাচ্ছি না। তাহলে অ্যাকচুয়ালি ইভেন্ট কি, ইভেন্ট হচ্ছে যে স্যাম্পল স্পেসের সাবসেট। ইভেন্ট হচ্ছে কি, স্যাম্পল স্পেসের সাবসেট অফ এ স্যাম্পল স্পেস। ইভেন্ট স্পেস হচ্ছে সাবসেট অফ এ স্যাম্পল স্পেস, ঠিক আছে। তাহলে ইভেন্ট কি হচ্ছে, ইভেন্ট হচ্ছে একটা স্যাম্পল স্পেসের সাবসেট, ঠিক আছে। এই জায়গাটা দেখো পরিষ্কার করে, এখানে লেখাটা ভুল ছিল, সাবস্পেস, এটা সাবসেট অফ এ স্যাম্পল স্পেস হবে। যে কোনো একটা স্যাম্পল স্পেসের সাবসেটকেই আমরা ইভেন্ট বলবো, মানে স্যাম্পল স্পেসে আমার যতগুলো পয়েন্ট আছে তার আমি সাবসেট নিলে সেটা একটা ইভেন্ট হচ্ছে, ঠিক আছে। এইবার এই ইভেন্টের ক্লাসিফিকেশান আছে, এই যে আমরা এতগুলো ইভেন্ট পড়লাম, এই ইভেন্টের ক্লাসিফিকেশান আছে। ইভেন্টের ক্লাসিফিকেশান কি হচ্ছে, আমরা যে ইভেন্ট পড়লাম, এই যে ইভেন্ট পড়লাম, এই ইভেন্টের ক্লাসিফিকেশান হচ্ছে সিম্পল ইভেন্টস, আর এখানে হচ্ছে কম্পাউন্ড ইভেন্টস। সিম্পল ইভেন্ট আর কম্পাউন্ড ইভেন্ট কাকে বলা হয়? সিম্পল ইভেন্ট হচ্ছে যে কাকে বলা হয়, যে ইভেন্টকে আমরা ফার্দার ডিকম্পোজ করতে পারবো না, ভাঙতে পারবো না, হ্যাঁ, সেই ধরনের ইভেন্টকে বলা হয় সিম্পল ইভেন্ট। আর কম্পাউন্ড ইভেন্ট কাকে বলা হয়, কম্পাউন্ড ইভেন্ট কাকে বলা হয়, যে ইভেন্টকে আমরা পরবর্তীতে ভাঙতে পারবো তাদেরকে বলা হয় কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল ইভেন্ট কি, যে ইভেন্টকে আমরা পরবর্তীতে উই ক্যান নট ফার্দার ডিকম্পোজড। কোনো ইভেন্টকে আমরা সিম্পল ইভেন্ট তখনই বলবো যে ইভেন্টকে আমরা কখনো পরবর্তীতে আমরা ডিকম্পোজড করতে পারবো না, ফার্দার ডিকম্পোজড ভাঙতে পারবো না, ঠিক আছে। আর কম্পাউন্ড ইভেন্ট কাকে বলা হচ্ছে, যে ইভেন্টগুলোকে আমরা ফার্দার ডিকম্পোজড, আমরা পরবর্তীতে ভাঙতে পারবো। তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তো আমি থ্রোয়িং এ ডাই, এই আগে কম্পাউন্ড নিই, তারপরে সিম্পলটা বলে দিচ্ছি। কম্পাউন্ডের ক্ষেত্রে আমি থ্রোয়িং এ ডাই নিচ্ছি, থ্রোয়িং এ ডাই এর ইভেন্ট আমি নিচ্ছি, ইভেন্ট চুজ করছি আমি গেটিং অড ফেস। তাহলে এর ইভেন্ট আমি যখন অড ফেস চুজ করছি, তাহলে এর ইভেন্টের মধ্যে কি আসছে, 1 3 আর 5, এগুলো আসছে আমার অড ফেস, এগুলো হচ্ছে আমার অড ফেস। তাহলে এই যে অড ফেস 1 3 এবং 5, দেখো এই 1 3 5কে আমি আবার দেখো 3টে ভাগে ভাগ করতে পারবো। এটাকে আমি 1 ভাগ করতে পারবো, 2 ভাগ করতে, 3, এটাকে আবার কি ভাগ করতে পারবো, 5 ভাগ করতে পারবো। মানে কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে সেই ইভেন্ট, যে ইভেন্টকে আমি আরও সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করতে পারবো, ভাঙতে পারবো। আর সিম্পল ইভেন্টস কাদেরকে বলা হচ্ছে, সিম্পল ইভেন্টস হচ্ছে যেমন হেড একটা সিম্পল ইভেন্ট, এটাকে কি আমরা আর ভাঙতে পারবো? থ্রোয়িংয়ে যখন আমি টসিং এ কয়েন নিচ্ছি, একবার কয়েন যখন আমি টস করছি, তখন আমি এই যে হেড পড়ছে, হেডকে কি আমি আর ভাঙতে পারবো? ভাঙতে পারবো না। টেলকে কি আমি আর ভাঙতে পারবো? ভাঙতে পারবো না। তাহলে এইগুলো হচ্ছে সিম্পল ইভেন্ট। আবার এই যে থ্রোয়িং এ ডাই যদি আমি নিই, থ্রোয়িং এ ডাই এটা যখন আমি নিচ্ছি, থ্রোয়িং এ ডাইয়ের এই ইভেন্টগুলোকে দেখো, আমি যদি এরকমভাবে ইভেন্টগুলোকে ভেঙে দিই, 1 2 3 4, তারপরে 5
6। এই যে প্রত্যেকটাকে দেখো প্রত্যেকটাকে একটা করে, এই যে এইগুলো হচ্ছে সিম্পল ইভেন্টস। এই যে 1 2 3 4 5 6 এইগুলো হচ্ছে সিম্পল ইভেন্টস। কারণ কি, এগুলোকে আমি আর ফার্দার ডিকম্পোজ করতে পারবো না, আর ভাঙতে পারবো না, এই জন্য এদেরকে বলা হচ্ছে সিম্পল ইভেন্টস। এই যে এগুলোকে আমি আর ভাঙতে পারবো না, ওই জন্য এদেরকে বলা হচ্ছে সিম্পল ইভেন্টস। আর কম্পাউন্ড ইভেন্ট কি হচ্ছে, যে ইভেন্টটাকে আমি পরবর্তীতে আরও সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করতে পারবো, সিম্পল ইভেন্টে ভেঙে দেখাতে পারবো, সেটাকে বলা হচ্ছে আমার কম্পাউন্ড ইভেন্ট। যেমন কি 1 3 5 অড ফেজকে আমি ভাঙছি কি, দেখো এটা একটা সিম্পল ইভেন্ট, এটা একটা সিম্পল ইভেন্ট, এটা একটা সিম্পল ইভেন্ট। আবার যদি আমি ইভেন ফেজ নিতাম, আমি যদি এরকম নিতাম, এই কম্পাউন্ডেরই আমি যদি এরকম নিতাম ইভেন ফেজ নিতাম, ইভেন ফেজে কি থাকতো 2 4 6। এটাকে যদি আমি আবার ভাঙি কি হচ্ছে, 2 একটা সিম্পল ইভেন্ট, 4 একটা সিম্পল ইভেন্ট, আর কি হচ্ছে 6 একটা সিম্পল ইভেন্ট। ঠিক আছে, এটাকেও আমরা ভাঙতে পারছি। তো এটাও একটা কম্পাউন্ড ইভেন্ট। মানে কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে সেই ইভেন্ট, যে ইভেন্টটাকে আমি পরবর্তীতে আরও সিম্পল ইভেন্টে ভেঙে দেখাতে পারবো, ডিকম্পোজড করতে পারবো। আর সিম্পল ইভেন্ট হচ্ছে সেই ইভেন্ট, যে ইভেন্টকে আর আমরা ডিকম্পোজড করতে পারবো না, একদমই ভাঙতে পারবো না, সেটাকে বলা হচ্ছে আমাদের সিম্পল ইভেন্ট। ঠিক আছে, পরবর্তীতে আমরা ভাঙতে পারবো না, সেটা হচ্ছে আমাদের সিম্পল ইভেন্ট। আর কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে পরবর্তীতে সেটাকে আমরা আরও সিম্পল ইভেন্টে যদি ভাঙতে পারি, ঠিক আছে, ডিকম্পোজড করতে পারি, সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইভেন্ট। হয়েছে। নেক্সট, এইবার এরপরে এই দুটো ডেফিনেশন পড়লাম, আরও ক্লাসিফিকেশন আছে। আমি কম্পাউন্ড আর সিম্পলকে দিয়েছি মানে যে কম্পাউন্ড আর সিম্পল হবে তা নয়, আরও আছে ইভেন্টের আরও ক্লাসিফিকেশন আছে। যেমন হচ্ছে নেক্সট হচ্ছে ইকুয়ালি লাইকলি। ইকুয়ালি লাইকলি ইভেন্টস, ইকুয়ালি লাইকলি অথবা ইকুয়ালি প্রবাবলও বলা হয়, ইকুয়ালি লাইকলি অথবা ইকুয়ালি প্রবাবলও বলা হয়। ইকুয়ালি লাইকলি বা ইকুয়ালি প্রবাবল কাকে বলা, কোন ধরনের ইভেন্টগুলোকে বলা হয়, যে ধরনের ইভেন্টগুলো মানে তুমি একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করছো, র্যান্ডাম এক্সপেরিমেন্ট করার ফলে তোমার যে রেজাল্টগুলো বা যে আউটকামসগুলো আসবে, সেই আউটকামসগুলো প্রত্যেকটাই আসার সম্ভাবনা প্রায় সমান। ঠিক আছে, প্রত্যেকটাই আসার সম্ভাবনা সমান, তাদেরকে বলা হয় ইকুয়ালি প্রবাবল। যেমন তুমি একটা কয়েন টস করছো, কয়েন টস করার ফলে তোমার ঠিক যতবার হেড পড়তে পারে ততবার টেলও পড়তে পারে, মানে সমান সংখ্যক। তুমি বলতে পারবে না যে হেড বেশি পড়বে টেল কম পড়বে, বা টেল বেশি পড়বে হেড কম পড়বে, তুমি বলতে পারবে না। তো এইখানে হেড এবং টেল এগুলো হচ্ছে ইকুয়ালি প্রবাবল ইভেন্টস বা ইকুয়ালি লাইকলি ইভেন্টস। এই জন্য এদেরকে বলা হচ্ছে ইকুয়ালি লাইকলি, মানে সমানভাবে এরা ঘটবে, সমানভাবে ঘটার সম্ভাবনা থাকছে। এমন নয় যে সমান হবে, তুমি দেখা যাচ্ছে যে 10 বার একটা কয়েন টস করলে 5 বারই হেড পড়বে, 5 বার টেল পড়বে, এর কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সম্ভাবনা তো থেকেই যাচ্ছে। তুমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না যে আমি 10 বার কয়েন টস করলে 10 বারই আমার হেড পড়বে, এটা তো তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না। পড়ার সম্ভাবনাটা সমান, ঠিক যতবার হেড পড়ার সম্ভাবনা থাকছে ঠিক ততবারই টেল পড়ার সম্ভাবনা থাকছে। এদেরকে বলা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ঠিক আছে, যেমন তোমার ছক্কা ফেলতে গেলে কি হচ্ছে, 1 2 3 4 5 6, প্রত্যেকটা একটা যদি আমি আলাদা আলাদা করে ভাবি, প্রত্যেকটা পড়ার সম্ভাবনা হচ্ছে সমান। তুমি কখনো বলতে পারবে না যে আমার 2 বেশিবার পড়বে বা 5 বেশিবার পড়বে। ঠিক আছে, এই ধরনের ইভেন্টকে বলা হয় ইকুয়ালি লাইকলি ইভেন্টস, মানে যেগুলো পড়ার সম্ভাবনা মানে সমান। ঠিক আছে, তুমি যখন কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করছো, তার আউটকামসগুলো আসার সম্ভাবনা সবগুলোরই সমান। হ্যাঁ, যেমন যতটা হেডের ততটাই টেলের, যতটা 1 ততটা 2 ততটাই 3 ততটাই 4 ততটাই 5 ততটাই 6। ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্টস। হয়েছে। নেক্সট ডেফিনেশন হচ্ছে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ। or disjoint events। মিউচুয়ালি এক্সক্লুসিভ অর ডিসজয়েন্ট ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ অর ডিসজয়েন্ট ইভেন্টস কাকে বলা হচ্ছে, যে তুমি মিউচুয়ালি এক্সক্লুসিভ আর ডিসজয়েন্ট ইভেন্ট তাকে বলা হচ্ছে যে ইভেন্টগুলো তুমি যখন কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করছো, তখন ইভেন্ট তোমার যে আউটকামসগুলো আছে সাইমালটেনিয়াসলি একসঙ্গে আসবে না। ঠিক আছে, যে রেজাল্টটা একসঙ্গে আসার সম্ভাবনা নেই। যেমন তুমি একটা কয়েন টস করছো, তুমি কি বলতে পারবে হেড এবং টেল দুটোই একসঙ্গে পড়বে?
হেড এবং টেল দুটোই একসঙ্গে পড়বে না, হয় হেড পড়বে বা টেল পড়বে। তুমি যখন 1 2 3 4 5 6 ছক্কা ফেলছো তখন কি তুমি বলতে পারবে যে 1 2 3 4 5 6 একসঙ্গে পড়বে না, হয় 1 পড়বে বা 2 পড়বে বা 3 পড়বে বা 4 পড়বে বা 5 পড়বে বা 6 পড়বে। তো এইখানেই হেড এবং টেল এরা দুজন হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। হেড এবং টেল হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। কারণ কি হেড কখনো হেড পড়লে টেল, মানে হেড পড়লে টেল পড়বে না বা টেল পড়লে হেড পড়বে না, দুটো একসঙ্গে কখনো ঘটবে না। এই ধরনের এক্সপেরিমেন্টগুলোকে, এই ধরনের ইভেন্টগুলোকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুসিভ। যেমন 1 2 3 4 5 6, তুমি কখনো বলতে পারবে না যে 1 2 3 4 5 6 একসঙ্গে ঘটবে, ঠিক আছে? অথবা এই 1 2 3 4 5 6কে তুমি ইভেন ফেস আর অড ফেসে ভাগ করে নাও, ইভেন ফেস আর অড ফেস এই দুটো ভাগে ভাগ করে নাও, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে এইটা আর এটা, এই দুটো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। কারণ ইভেন ফেস পড়লে অড ফেস পড়বে না, অড ফেস পড়লে ইভেন ফেস পড়বে না, ঠিক আছে? এমন তো নয় যে 3 আর 4 একসঙ্গে পড়বে না। তো সেটাই, এই ইভেন ফেস আর অড ফেস এগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। যেমন হেড এবং টেল হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, কারণ কি হেড এবং টেল একসঙ্গে পড়বে না, এদেরকে বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়েছে, নেক্সট আর কি বাকি থাকলো? আচ্ছা, কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি, হ্যাঁ এইখানেই লিখি কমপ্লিমেন্টারি। আমরা কি জানি কমপ্লিমেন্ট ইভেন্ট, আমরা সেটের ক্ষেত্রে কি জানি? সেটের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ইভেন্টকে এ ড্যাশ অথবা এ কমপ্লিমেন্ট দিয়ে ডিনোট করা হয়, তাই না? আমরা কমপ্লিমেন্ট, এবার আমরা এ কমপ্লিমেন্টের ডেফিনিশন কি জানতাম? এক্স বিলংস টু ইউ সাচ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ। এইটা আমার কমপ্লিমেন্ট সেটের ডেফিনেশন, তাই না? কমপ্লিমেন্ট সেটের ডেফিনেশন ছিল এইটা। তো এই কমপ্লিমেন্ট সেটের যে ডেফিনেশন আমরা পড়েছি, তো এইখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এখানে কি হবে? কমপ্লিমেন্টারি ইভেন্ট কাকে হবে? যে সেই সমস্ত এলিমেন্ট যেগুলো ইউতে আছে এক্সতে নেই। তাহলে এখানে কি হবে? আমি যদি একটা ইভেন্ট বলি, ইভেন্টের নাম দিলাম হেড, মানে আমি যখন টসিং এ কয়েন, আমি একটা কয়েন টস করছি, তাহলে আমি একটা ইভেন্ট নিয়ে নিলাম, একটা ইভেন্ট চুজ করলাম হেড। তাহলে এর কমপ্লিমেন্ট কি হবে? কমপ্লিমেন্ট কি হবে? এটাকে যদি আমি এ নাম দিই, এই ইভেন্টটাকে যদি আমি ক্যাপিটাল এ নাম দিই, ক্যাপিটাল এ ইকুয়ালস টু যদি আমি হেড নাম দিই, তাহলে কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট কি হবে? এর কমপ্লিমেন্ট হবে নো হেড। এর কমপ্লিমেন্ট কি হবে? নো হেড। এর কমপ্লিমেন্ট হবে হেড আমরা পাবো না, নো হেড, ঠিক আছে? এর কমপ্লিমেন্ট হবে নো হেড। একই রকমভাবে যদি আমি বলি এ বি একটা ইভেন্ট, সেটা আমি যদি 6 বলি, ইভেন্টটাকে ডিনোট করি আমি 6 দিয়ে, তাহলে বির কমপ্লিমেন্টকে আমি ডিনোট করব কি দিয়ে? নো 6। আচ্ছা, এইবার একটা জিনিস, মজার জিনিস হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1। এই জিনিসটা তোমাদের একটু জেনে রাখো। প্রবাবিলিটি সবসময় মেজারমেন্ট করা হয়, প্রবাবিলিটির রেঞ্জ হচ্ছে 0 লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়ালস টু 1, ঠিক আছে? মানে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কি হবে? 0 বা 0 থেকে বড় আর 1 বা 1-এর থেকে ছোট, এইটা হচ্ছে প্রবাবিলিটির রেঞ্জ। আমরা পরবর্তীতে এটা এক্সপ্লেন করব, তোমাদের জাস্ট একবার বলে রাখছি যে কারণ আমাদের এগুলো পরবর্তীতে কাজে লাগবে, তো এই জায়গাগুলো একটু বলে দিই, তাহলে কি হবে পরবর্তীতে আরও ধারণাগুলো পরিষ্কার হয়ে যাবে। 0 লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়ালস টু 1। প্রবাবিলিটির রেঞ্জ হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি কী হতে পারে? 0 হতে পারে বা 0 থেকে বেশি হতে পারে, আর 1 বা 1-এর থেকে কম হতে পারে। মানে প্রবাবিলিটি কখনো 1-এর থেকে বেশি হবে না আর 0 থেকে কম হবে না, 1-এর থেকে বেশি হবে না আর 0 থেকে কম হবে না। 99.99% কেসে প্রবাবিলিটি ফ্র্যাকশন বেরোয়, এরা এই বেরোবে 2-এর 5, 7-এর 9, মানে 1-এর থেকে কম বেরোয়, ঠিক আছে? সার্টেন ইভেন্ট যখন নিশ্চিত পেয়ে যাব তখন প্রবাবিলিটি 1 হবে, সেটা আসছে আমরা সার্টেন ইভেন্ট। তো এইবার কি হচ্ছে? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান 1। আমাদের প্রবাবিলিটি যখন নিশ্চিত হয়ে যাবে তখন 1, তো তার জন্যই এখানে বলা হচ্ছে যেটা পাবো আর যেটা পাবো না সেই দুটোকে যোগ করলে আমরা 1 আসবে। এইগুলো একটু নোট করে রাখবে যে প্রবাবিলিটি এ আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট এদের দুজনের আমরা যোগ করলে 1 আসবে, আর প্রবাবিলিটির রেঞ্জ হচ্ছে 0 লেস দ্যান ইকুয়ালস টু 1 0 লেস দ্যান ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়ালস টু 1।
ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা পরবর্তীতে আরও এক্সপ্লেন করব। এখন ডেফিনেশনের সময় এগুলো মনে হচ্ছে একটু বলে দিই, তাহলে তোমাদের পরবর্তীতে আরও সুবিধা হবে। নেক্সট আমাদের কমপ্লিমেন্টারি ইভেন্ট হয়ে গেল। আর কি হচ্ছে, আর কি বাকি থাকলো? হ্যাঁ, নাল অর ইম্পসিবল ইভেন্ট। নাল or impossible event। নাল or impossible event। ইম্পসিবল ইভেন্ট মানে যেটা আমার পক্ষে পাওয়া সম্ভব নয়। আমি যদি লুডুর এই যে ছক্কা খেলছি, ছক্কা যখন ফেলছি আমি কি 7 পাবো না, তাই না? এই ধরনের ইভেন্টকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। মানে আমি যে এক্সপেরিমেন্টটা করছি সেই এক্সপেরিমেন্ট করতে গেলে আমার সেটা পাওয়ার সম্ভব নয়। তো আমি যখন এমনই একটা লুডু খেলছি, লুডুর ছক্কা যখন আমি ফেলছি, হ্যাঁ, থ্রোয়িং এ ডাই, একবার ছক্কা চালছে যখন, তখন কি আমার 7 পাওয়া সম্ভব? কখনো আমার পক্ষে 7 পাওয়া সম্ভব নয়। তো এই ধরনের ইভেন্টকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট। তো সেটাকে যদি আমরা এ দিয়ে ডিনোট করি, তখন প্রবাবিলিটি অফ এ হয়ে যাবে 0। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ হয়ে যাবে 0। ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি হয় 0। এখানে ফাই দিয়ে ডিনোট, প্রবাবিলিটির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা গ্র্যাজুয়েশন অনেক জায়গায় ফাই দিয়েও ডিনোট করা হয়। হ্যাঁ, প্রবাবিলিটির ক্ষেত্রে ফাই বা 0 ডিনোট করা হয়। তো ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি কি হবে? 0। আচ্ছা, নেক্সট আর একটা লাস্ট হচ্ছে সার্টেন ইভেন্ট। সার্টেন মানে নিশ্চিত ইভেন্ট। নিশ্চিত, যেটা আমরা পাবো এবং তার প্রবাবিলিটি হবে 1। সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি হবে 1। সার্টেন ইভেন্ট মানে নিশ্চিত আমি পাবো। তো এটার ক্ষেত্রে একটু এক্সাম্পলটা বুঝো, বিষয়টা একটু ভালো করে বোঝো। আমি টসিং এ কয়েন নিলাম, আমি একটা কয়েন টস করছি, র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? আমি টসিং এ কয়েন। আর একটা ইভেন্ট নিচ্ছি, ইভেন্টটা কি নিচ্ছি দেখো, হেড অর টেল। ভালো করে বোঝো, হয় হেড অথবা টেল। তাহলে এর প্রবাবিলিটি কত হবে? তাহলে এর প্রবাবিলিটি হবে 1, অবশ্যই 1। কারণ প্রবাবিলিটির ম্যাক্সিমাম হচ্ছে, নিশ্চিত ইভেন্টের প্রবাবিলিটিকে আমরা 1 দিয়ে মেজার করি। নিশ্চিত যেটা পাবো সেটাকে আমরা 1 দিয়ে মেজার করি। হ্যাঁ, তো যেটা পাবোই সেটাকে তার প্রবাবিলিটি হচ্ছে 1। কেন? হেড অর টেল আমি জুড়ে দিয়েছি। ভালো করে দেখো, হেড অর টেল। হয় হেড, তুমি যখন একটা কয়েন টস করছো, হয় হেড পড়বে বা টেল পড়বে। তো এই জন্য হেড অর টেল যখন আমি জুড়ে দিয়েছি তখন তার প্রবাবিলিটি 1। এই জন্য সার্টেন ইভেন্ট, এই যে স্যাম্পল স্পেস PS ইকুয়ালস টু সবসময় 1 হয়। তোমরা সবসময় দেখবে PS স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি 1। স্যাম্পল স্পেস এসের মধ্যে যখন আমি টসিং এ কয়েন নিচ্ছি, স্যাম্পল স্পেসের মধ্যে কি আছে? হেড আর টেল দুটোই আছে। তাহলে হেড আর টেল যদি দুটোই থাকে তাহলে এর প্রবাবিলিটি কত হবে? 1। কেন প্রবাবিলিটি 1 হবে? কারণ কি, হয় আমার হেড পড়বে বা টেল পড়বে। একই রকমভাবে আমি যদি থ্রোয়িং এ ডাই 1 2 3 4 5 6 নিই, তাহলে থ্রোয়িং এ ডাইয়ের ক্ষেত্রে আমার কি হচ্ছে? 1 2 3 4 5 6 আমার সমস্ত ইভেন্টগুলো কভার করে নিচ্ছে। তো তখন আমি প্রবাবিলিটি অফ এস যদি বের করি কি হয়? 1। ওই জন্য স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি সবসময় 1 হয়। তো এই ধরনের ইভেন্টকে বলা হয় সার্টেন ইভেন্ট। কেন বলা হচ্ছে? যে আমি নিশ্চিত পাবো। নিশ্চিত, এই যে হেড অর টেল জুড়ে দিয়েছো তখন তোমার নিশ্চিত। এইবার তুমি এইটাই যদি একটা ইভেন্ট আমি এইভাবে নিতাম, হেড অনলি হেড নিতাম, তখন প্রবাবিলিটি অফ বি কত বেরোতো? প্রবাবিলিটি অফ বি বেরোতো 1/2। এটা আমরা বের করছি একটু পরে, তোমরা পড়েওছো যদিও এইচএসে। প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 1/2। কেবলমাত্র হেড নিলে কত হচ্ছে? 1/2। বা কেবলমাত্র টেল নিলে কত হচ্ছে? 1/2। কিন্তু যখনই তুমি মাঝখানে হেড অর টেল জুড়ে দিচ্ছ, হয় হেড অথবা টেল, দুটোর মধ্যে যে কোনো একটা তুমি পাবে, তখন আমার প্রবাবিলিটি কত হয়ে যাচ্ছে? তখন আমার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 1। এই ধরনের ইভেন্টকে বলা হয় সার্টেন ইভেন্ট। এবং সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 1 হয়। এবং এই যে স্যাম্পল স্পেসগুলোর প্রবাবিলিটি 1, কারণ স্যাম্পল স্পেসগুলো একটা সার্টেন ইভেন্ট, কারণ এর মধ্যে সমস্ত ইভেন্ট পয়েন্টগুলো আমার ঢুকে আছে। ঠিক আছে, তো এই মোটামুটি ডেফিনেশন পোর্শনটা আমাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, ডেফিনেশন পোর্শনটা ক্লিয়ার হওয়ার পরে এইবার আমরা যে জিনিসটায় আসছি সেটা হচ্ছে ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ডেফিনেশন অফ প্রবাবিলিটি, তো সেটাকে বলছি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনিশন
অফ প্রবাবিলিটি। আপাতত আজকে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি নিয়েই আমরা এগোবো এবং এর উপর বেস করে আমরা কিছু প্রবলেমও করব। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, ক্লাসিক্যাল এ একটা ইভেন্ট, এ যদি একটা ইভেন্ট হয় তাহলে এ আমরা যে কোনো একটা ইভেন্টের নাম পরে দিচ্ছি, তাহলে তার ক্লাসিক্যাল ডেফিনেশন হচ্ছে ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস of A by total number of event points of A. Total number of event points of A, favorable number of event points of A আর টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস অফ এ, এটাই হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। আর ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটিতে আমার যে ইভেন্টগুলো হবে, আমি যে র্যান্ডম এক্সপেরিমেন্ট ই নেব, র্যান্ডম এক্সপেরিমেন্ট ইতে আমার যে ইভেন্টগুলো থাকবে সেগুলো সব কী হবে, ইকুয়ালি প্রবাবল, ইকুয়ালি লাইকলি অর ইকুয়ালি প্রবাবল। ঠিক আছে, আমি যে র্যান্ডম এক্সপেরিমেন্ট করছি সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের ইভেন্টগুলোর প্রবাবিলিটি যদি ইকুয়ালি প্রবাবল হয়, মানে যেমন তাহলে এই ক্ষেত্রে কোন ধরনের এক্সপেরিমেন্টগুলোর উপরে আমরা এই ডেফিনেশন অ্যাপ্লাই করব, যেমন থ্রোয়িং এ ডাই, হ্যাঁ, তারপরে কি টসিং এ কয়েন, সেই সমস্ত এক্সপেরিমেন্টগুলো, যে সমস্ত এক্সপেরিমেন্টগুলোর ইভেন্টগুলোর প্রবাবিলিটি ইকুয়ালি প্রবাবল হবে, হ্যাঁ, সমভাবে পাওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে তখন আমার প্রবাবিলিটি অফ এ হবে ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস অফ এ বাই টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস অফ এ। ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস অফ এ মানে কি, ফেভারেবল, তুমি যেটা চাইছো, যার প্রবাবিলিটি বের করতে চাইছো তার ফেভারে তোমার কটা ইভেন্ট পয়েন্ট আছে সেইটা, বাই টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট, তোমার টোটাল কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে। ঠিক আছে, তো এক কথা এটা স্যাম্পল স্পেস অফ এও লিখতে পারো, এখানে অর স্যাম্পল স্পেস অফ এ। আচ্ছা, স্যাম্পল স্পেস অফ এ লেখার দরকার নেই, কারণ ওখানে আমার কাউন্ট হবে পয়েন্ট, স্যাম্পল স্পেস এ তো কাউন্ট হচ্ছে না, তো আমার এখানে পয়েন্টের সংখ্যা, কতগুলো ইভেন্ট পয়েন্ট থাকছে। ঠিক আছে, তো এইভাবেই আমার প্রবাবিলিটি ডেফিনেশন, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি কী বলছে, ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস অফ এ বাই টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস অফ এ। আর এই ক্লাসিক্যাল ডেফিনেশানে একটাই জিনিস থাকছে যে আমার র্যান্ডম এক্সপেরিমেন্টটা ফাইনাইট, র্যান্ডম এক্সপেরিমেন্টের সংখ্যাটা ফাইনাইট হবে, মানে আমি ওই যে টসিংয়ে কয়েন করছি হয় 10 বার বা 20 বার বা 50 বার, ফাইনাইট, কাউন্টিংটা আমার ফাইনাইট হবে। ঠিক আছে, এটাই ক্লাসিক্যাল ডেফিনেশনের একটা ডিফেক্ট, তো সেইগুলো আমরা পরের আলোচনায় আসবো। আজকে আমরা প্রবাবিলিটি ডেফিনেশন, আজকে আমরা বিভিন্ন রকমের ডেফিনেশন জানলাম, প্রবাবিলিটি ডেফিনেশন কাকে বলে, এবং এর উপরে বেস করে আমরা কিছু প্রবলেম করব। প্রবলেম করলে দেখবে তোমাদের কনসেপ্টটা একদম সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের পরিষ্কার হলো, মুছে দিলাম এটা। এবার আমরা দেখো কিছু অঙ্ক পরপর করছি। প্রথমে আমরা টসিংয়ে কয়েন করব, তারপরে থ্রোয়িংয়ে ডাই। ঠিক আছে, প্রথমে এ কয়েন ইজ টসড, প্রথমে একটা কয়েন টস করলাম, হ্যাঁ, একটা কয়েন টস করলাম, ভালো করে বোঝো। তাহলে তার প্রথমে প্রত্যেকটা অঙ্কে তোমাকে প্রথম কাজ করতে হবে কি, স্যাম্পল স্পেসটা লিখে নিতে হবে। একটা কয়েন যদি আমি টস করি তার স্যাম্পল স্পেসে কটা পয়েন্ট থাকবে, স্যাম্পল স্পেসে কটা পয়েন্ট থাকবে, দুটো, হয় হেড অথবা টেল। তাহলে একটা কয়েন যদি টস করি তার স্যাম্পল স্পেসে কটা পয়েন্ট থাকবে, হেড অথবা টেল, দুটো পয়েন্ট থাকবে। ঠিক আছে, একটা কয়েন যদি আমি টস করি তার স্যাম্পল স্পেসে কটা পয়েন্ট থাকবে, হেড অথবা টেল, দুটো। তাহলে আমি এ একটা ইভেন্ট নিলাম, এ ইভেন্টটার নাম দিলাম গেটিং হেড। ঠিক আছে, আর বি ইভেন্টটার নাম দিলাম গেটিং টেল। আমি টেল, এ ইভেন্টটার নাম দিলাম টেল, আর এ ইভেন্টটার নাম দিলাম হেড, আর বি ইভেন্টটার নাম দিলাম টেল। তাহলে প্রবাবিলিটি অফ এ কি হবে, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ আমি ডেফিনেশন কি লিখলাম, টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস। এখানে কটা ইভেন্ট পয়েন্ট আছে দেখো তো, এই সেটের মধ্যে দুটো, তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস দুটো। ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস, ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন ফেভার অফ এ, এর ফেভারে, এর ফেভার কি, এর ফেভার হেড। আমি যে কয়েনটা টস করছি হেড পড়ছে, হেড কত, হেড যে পড়ছে তার ফেভারে কটা পয়েন্ট আছে দেখো, হেডের ফেভারে একটা, তাহলে 1/2।
একই রকমভাবে আমি যদি প্রবাবিলিটি অফ বি বের করি কত বেরোবে সেটাও দেখো 1/2। এইভাবে প্রবাবিলিটি বেরোচ্ছে হাফ। ঠিক আছে, যে টেলের ফেভারে কটা পয়েন্ট আছে, কটা ইভেন্ট পয়েন্ট আছে, একটা। একবার টেল পড়ার ফেভারে কটা ইভেন্ট পয়েন্ট আছে, একটা। আর টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট কটা, দুটো। ঠিক আছে, এইবার এ কয়েন ইজ টসড 2 times or two coins are tossed। ঠিক আছে, এইবার বলছে একটা কয়েনকে দুবার টস করা হলো, এ কয়েন ইজ টসড 2 times or two coins are tossed, অথবা দুটো কয়েন অ্যাট এ টাইম। ঠিক আছে, একটা কয়েনকে, বইয়ে এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, সমস্ত বইয়ে আশা করি অঙ্কগুলো পেয়ে যাবে। এক্সাম্পলগুলো বোঝো আগে বিষয়টা, হ্যাঁ। আগে যদি তুমি এইগুলো বুঝে যাও, তারপরে বাড়িতে গিয়ে যখন জিনিসগুলো একবার যখন পড়বে না, এই যে আজকে যে জিনিসগুলো বুঝে যাচ্ছে, এই জিনিসগুলো বোঝার পরে তোমরা যখন বই বের করে একবার পড়বে, দেখবে জিনিসগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। জিনিসগুলো একটু বুঝে নাও, আর কিচ্ছু না। তাহলে একটা কয়েনকে আমি দুবার টস করলাম, বা দুটো কয়েনকে আমি একসঙ্গে টস করছি, তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস কটা হবে। দেখো, একটা মানে কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট একবার করলে তার মধ্যে যতগুলো ইভেন্ট পয়েন্ট থাকে, দুবার করলে কি হয়, তার ইভেন্ট পয়েন্টের স্কোয়ার হয়, তিনবার করলে কিউব হয়, চারবার করলে 4 হয়। তো একটা কয়েন যদি একবার টস করা হয়, একটা কয়েন একবার টস করলে তার মধ্যে দুটো ইভেন্ট পয়েন্ট থাকে, হেড আর টেল। তাহলে একটা কয়েনকে যদি দুবার টস করি, তাহলে কি হবে, তার টোটাল ইভেন্ট পয়েন্টের সংখ্যা কত হবে, 2 এর স্কোয়ার মানে 4টে। বা দুটো কয়েনকে যদি আমি আলাদা আলাদা করে টস করি, তাহলে দুটো কয়েনের আমার ইভেন্ট পয়েন্ট কত হচ্ছে, 2 এর স্কোয়ার 4। তাহলে স্যাম্পল স্পেসে আমার মোট ইভেন্ট পয়েন্ট কটা থাকবে, স্যাম্পল স্পেসে আমার মোট ইভেন্ট পয়েন্ট থাকবে 4টে। কী করে দেখো 4টে কী করে থাকবে, তুমি দুটো কয়েনই টস করছো, তাহলে প্রথমে দেখা যাচ্ছে প্রথমটাও হেড পড়লো, দ্বিতীয়টাও হেড পড়লো। এটা পড়তে পারে, দুটো কয়েনকে আমি টস করছি, দুটোতেই একসঙ্গে হেড পড়লো, পড়তে পারে। অথবা একটা কয়েনকে দুবার টস করলেও কি হবে, প্রথমবার হেড পড়লো, দ্বিতীয়বারও হেড পড়লো, পড়তেই পারে। আবার কি হচ্ছে, দুটোকে টস করলে একটাই হেড একটাই টেল, বা প্রথমবার হেড দ্বিতীয়বার টেল। আবার কি হতে পারে, একবার টেল, প্রথমটাই হেড দ্বিতীয়টাই টেল, এটাও হতে পারে। অথবা কি হতে পারে, দুটোই টেল হতে পারে। হয়েছে, এইটা হলো। তাহলে 4টে ইভেন্ট পয়েন্ট কী করে পেলাম দেখতে পাচ্ছ, এই যে 1 2 3 4, 4টে ইভেন্ট পয়েন্ট আসছে। যে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস কটা হচ্ছে, 4টে। একটা কয়েনকে যদি আমি দুবার টস করি, বা দুটো কয়েনকে যদি আমি একসঙ্গে একবারে টস করি, তাহলে আমার টোটাল ইভেন্ট পয়েন্ট সংখ্যা হচ্ছে 4টে। তাহলে একটা ইভেন্ট নিলাম, গেটিং 2 হেডস। ঠিক আছে, বি আমি একটা ইভেন্ট নিলাম, গেটিং 2 টেলস। ঠিক আছে, আর সি আমি একটা ইভেন্ট নিলাম, গেটিং 1 হেড অ্যান্ড 1 টেল। একটা হেড এবং একটা টেল নিলাম। এ একটা ইভেন্ট নিলাম যেখানে দুটো হেড পাচ্ছি, বি একটা ইভেন্ট নিলাম যেখানে দুটো টেল পাচ্ছি, সি একটা ইভেন্ট নিলাম যেখানে দুটো টেল পাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কত হবে, আমার ডেফিনেশন কি বলছে, নিচে কি হবে, নিচে হবে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস। তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস কত, 4। এই যে 1 2 3 4, টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস হচ্ছে আমার 4। এবার বলছে উপরে কি হবে, ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস অফ এর ফেভারে কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে। এ কি আমার গেটিং 2 হেডস, তাহলে দুটো হেডের ফেভারে এখানে কটা ইভেন্ট পয়েন্ট আছে, দুটো হেডের ফেভারে আমার একটা ইভেন্ট পয়েন্ট আছে, কত, তাহলে এই যে একটা, তাহলে প্রবাবিলিটি কত হবে, 1/4। একই রকমভাবে প্রবাবিলিটি অফ বি, দুটো হেড, এই দুটো টেল, টোটাল ইভেন্ট পয়েন্ট 4টে, দুটো টেলের ফেভারে কটা ইভেন্ট পয়েন্ট আছে, দুটো টেলের ফেভারে একটা, তাহলে 1/4। প্রবাবিলিটি অফ সি নিচে 4, টোটাল ইভেন্ট পয়েন্টের সংখ্যা তো ফিক্সড, এই নিচে যে টোটাল ইভেন্ট পয়েন্টের সংখ্যা ফিক্সড, এটার কোনো পরিবর্তন হবে না। এইবার বলছে গেটিং 1 হেড অ্যান্ড 1 টেল, একটা হেড এবং একটা টেল। তাহলে একটা হেড এবং একটা টেলের ফেভারে কটা ইভেন্ট পয়েন্ট আছে, দেখো একটা হেড এবং একটা টেলের ফেভারে এই যে একটা আর একটা দুটো, তাহলে কত হচ্ছে 2 বার 4, তাহলে এটা কত হচ্ছে 1/2 টোটাল। তাহলে এর প্রবাবিলিটি কত হচ্ছে 1/2 হয়েছে এইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। এইটা এবার আমরা দুটো না নিয়ে এবার আমরা যদি 3টে নিই, একটা একটা করে সব বলছি তোমাদের, হ্যাঁ।
একটা একটা করে সবগুলো আমরা আলোচনা করব। দেখো এবার যদি আমরা এবার যদি আমরা নিই, এ কয়েন ইজ টসড 3 টাইমস, একটা কয়েনকে আমি 3 বার টস করলাম, অর 3 coins আর টসড অ্যাট এ টাইম। ঠিক আছে, একটা কয়েন যদি 3 বার টস করা হয় বা 3টে কয়েন যদি একসঙ্গে টস করা হয় তাহলে তার স্যাম্পল স্পেস কী বেরোবে এবং প্রবাবিলিটি। দেখো অঙ্কটা লিখতে গেলে এখানে থেকে যদি আমি বই থেকে অঙ্কটা লিখতে যাই না, অঙ্ক লিখতে 2-4 মিনিট সময় লেগে যাবে। তোমরা বিষয়টা বুঝে নাও আমরা কিভাবে প্রবাবিলিটিটা বের করছি। একটা কয়েনকে 3 বার টস করা হলো বা 3টে কয়েনকে আমরা একসঙ্গে টস করলাম, তাহলে তার স্যাম্পল স্পেসে কী হবে, কটা পয়েন্ট থাকবে, একটা কয়েনের ইভেন্ট পয়েন্ট 2টো, তাহলে এবার কতবার করছি 3, তাহলে 2 এর কিউব মানে কত হচ্ছে 8। তাহলে স্যাম্পল স্পেসে কটা ইভেন্ট পয়েন্ট থাকবে, মোট 8খানা। তাহলে এস ইকুয়ালস টু কী হবে, প্রথমে কি হতে পারে, 3টেই হেড হতে পারে, বা প্রথমটা হেড, দ্বিতীয়টা হেড, তৃতীয়টা হেড, এটা হতে পারে। তারপরে কি হতে পারে, প্রথম দুটো হেড, তারপরেরটা টেল। তারপরে কি হতে পারে, প্রথমটা হেড, টেল, হেড, তারপরে এটা কি হতে পারে, টেল, হেড, টেল। ঠিক আছে, এইটা হতে পারে। নেক্সট কি হবে, দেখো দুটো টেল একটা হেড হতে পারে, অথবা এই যে এইটা টেল, এটা হেড, এটা টেল হতে পারে, অথবা কি হতে পারে, প্রথমটা হেড, পরের দুটো টেল হতে পারে, অথবা কি হতে পারে, 3টেই টেল হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমার স্যাম্পল স্পেস। এই আমার বেরিয়ে গেল স্যাম্পল স্পেস, তাই না? তাহলে স্যাম্পল স্পেসে কটা পয়েন্টে দেখো, 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট কটা বেরিয়ে গেল, টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট বেরিয়ে গেল আমার 8টা। টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট বেরিয়ে গেল 8টা। এইবার একে একে আমি যদি প্রবাবিলিটি বের করি, 3 হেডস কত বেরোবে, 3খানা হেড। দেখো সেটাকে যদি আমি এ নাম দিই তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট আমার 3 হেডসকে যদি আমি এ দিয়ে ডিনোট করি তাহলে প্রবাবিলিটি অফ এ কত বেরোবে, আমার টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট 8। আর 3খানা হেডের ফেভারে কটা পয়েন্ট আছে, একটা। দেখো এই যে 3খানা হেডের ফেভারে কটা পয়েন্ট আছে, একটা, তাহলে কি 1/8। তারপরে 3 টেলস, এটাকে যদি আমরা বি নাম দিই তাহলে প্রবাবিলিটি অফ বি কত বেরোবে, সেটাও দেখো 8, 3খানা টেল কভার আছে, 3খানা টেলের ফেভারে কটা ইভেন্ট পয়েন্ট আছে, একটা। আচ্ছা, আমি যদি সিটাকে নাম দিই 2 হেড আর 1 টেল, 2 হেড আর 1 টেল, তাহলে প্রবাবিলিটি অফ সি কত বেরোবে, প্রবাবিলিটি অফ সি 2 হেড 1 টেল, দুটো হেড একটা টেল, মোট ইভেন্ট পয়েন্টের সংখ্যা 8টা। আর দুটো হেড আর একটা টেলের ফেভারে কটা পয়েন্ট আছে, এই দেখো একটা, দুটো হেড, এখানে দুটো হেড একটা টেল, এখানে দুটো হেড একটা টেল, এই দেখো এখানে দুটো হেড একটা, তার মানে কটা আছে, 3টে, তার মানে কত হবে 3/8। একই রকমভাবে আমি যদি ডি নাম দিই 2 টেল আর 1 হেড, তাহলে প্রবাবিলিটি অফ ডি কত বেরোবে, এটাও দেখো 3/8 বেরোবে। এই দেখো দুটো টেল একটা হেড, দুটো কটা আছে, 3টে, তাহলে এটাও কত বেরোচ্ছে, 3/8 হয়েছে। আচ্ছা, এইবার যদি আমার বলে নো হেড নেই, আমি যে 3বার কয়েন টস করেছি কোনো জায়গায় হেড নেই, তাহলে মোট তো হচ্ছে 8টা, মোট হচ্ছে আমার 8টা হলো। এবার এর ফেভারে কটা পয়েন্ট আছে, নো হেড, একটাও হেড নেই, কোথায়, এই দেখো একটাই আছে, তাহলে নো হেড, সেটা কি হবে 1। এই যে 3 টেলসকেই ঘুরিয়ে বলছে নো হেড, ঠিক আছে, আর 3 হেডসকেই ঘুরিয়ে বলছে নো টেল, হয়েছে। এইবার তোমার বললো অ্যাটলিস্ট, আচ্ছা এগুলো মুছে দিলাম, এই জিনিসগুলো এবার ইম্পর্টেন্ট জিনিসগুলো এবার একটু বলি। অ্যাটলিস্ট ওই যে তোমাদের কমপ্লিমেন্ট বলেছিলাম, এইবার ওই কথাটা আসছে, অ্যাটলিস্ট 1 হেড, এটাকে যদি আমরা এ দিয়ে ডিনোট দিই, অ্যাটলিস্ট 1 হেডকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কত বেরোবে। দেখো এখানে ডেফিনেশনটা কি, এখানে ইভেন্টটা কি বলেছে, অ্যাটলিস্ট 1 হেড, অন্তত পক্ষে একটা হেড থাকবে। তো এই জায়গাটাই ছেলেমেয়েরা ভুল কি করে, অ্যাটলিস্ট 1 হেড বলেছে তো ছেলেমেয়েরা ভাবে একটা হেড, আমার এখানে অ্যাটলিস্ট 1 হেড বলেছে, অ্যাটলিস্ট 1 হেড মানে অন্তত পক্ষে একটা হেড,
অন্ততপক্ষে একটা হেড, একের বেশি থাকলে আমার কিছু আসে যায় না, কিন্তু একটা আছে, একটা আছেই আছে। কোথায় একটা আছে দেখো, এই যে এখানে একটা আছে। এবার তোমরা বলবে এখানে তিনটেই আছে, তিনটে থাকলে তো আমার তো দেখার দরকার নেই, আমার একটা আছে কিনা সেটা দেখো। এই যে 1 2 3 4 5 6 7, এই যে 7খানা ইভেন্ট আছে, 7খানা ইভেন্ট পয়েন্ট, এই প্রত্যেকটা জায়গায় দেখো অ্যাটলিস্ট ওয়ান হেড, অন্ততপক্ষে একটা হেড আছে। তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট 8, টোটাল আমার 8 হচ্ছে, এবং হেডের ফেভারে কটা আছে? একটা, এই 7টা। অ্যাটলিস্ট ওয়ান হেডের ফেভারে কটা আছে? 7টা। তাহলে প্রবাবিলিটি কত বেরোচ্ছে? 7/8। অথবা এই প্রবাবিলিটিগুলো এইভাবেও বের করা যায়। এইগুলো সাধারণত এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, অ্যাটলিস্ট বের করার নিয়ম হচ্ছে, তুমি প্রথমে বের করবে নো টেল, নো টেল, কোনো টেল নেই, কোনো টেল নেই। এটাকে তুমি যদি এটাকে নো টেল কী হয়ে যাবে? এটাকে যদি তুমি বি দাও প্রবাবিলিটি অফ বি, নো টেল, তাহলে প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু কত বেরোবে? টেল নেই, কোথাও টেল নেই, কি আছে? এই যে একটাই আছে, তাহলে কত বেরোবে? 1/8। তাহলে এবার এই যে নো টেল যখনই তুমি পেয়ে গেলে, তাহলে অ্যাটলিস্ট ওয়ান হেড কী হয়ে যাবে? অ্যাটলিস্ট ওয়ান হেড হয়ে যাবে 1 - 1/8। এই যে 1 - 1/8 সমান কত? 7/8। মানে তোমাকে যেটা বের করতে বলবে তার উল্টোটা তুমি আগে বের করে নেবে। তোমাকে বের করতে বলেছে অ্যাটলিস্ট ওয়ান হেড, সরি আমি ভুল করলাম, নো হেড, নো টেল না, নো হেড, নো হেড। নো হেড কত হবে? এই দেখো নো হেড, একটাও হেড নেই, কোথায়? এইখানে। তো তোমাকে যেটা বের করতে বলেছে অ্যাটলিস্ট ওয়ান হেড, যখনই অ্যাটলিস্ট তোমাকে বের করতে বলবে, যেটা বের করতে বলবে তার উল্টোটা আগে বের করে নেবে। তার উল্টোটা কি বের করে নেবে? নো হেড বের করে নেবে। তাহলে নো হেড বেরিয়ে গেল। এবার আমরা কি জানি? আমরা জানি দুটো যোগফল 1, জানি না? আমি তোমাদের এক্ষুনি করলাম। এই যে প্রবাবিলিটি অফ এ, এই জন্যই বলেছিলাম প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান 1। তাহলে আমার এ যদি আমি হেড ধরে নিই, তাহলে নো হেড এটা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কী হচ্ছে? 1 - প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এইটাই অ্যাটলিস্ট ওয়ান হেড যখন তোমাকে বের করতে বলেছে, তুমি কি করলে? নো হেড বের করে নিলে। নো হেড কত বেরোলো? 1/8, দিয়ে সেটাকে 1 - 1/8 করে দাও, তাহলে 7/8। এইটাই হচ্ছে নিয়ম সাধারণত বের করার। কারণ সব জায়গায় তো আমার পক্ষে স্যাম্পল স্পেস বানানো, এইভাবে স্যাম্পল স্পেস বানানো সম্ভব নয়। তাই সেই জন্য আগে আমাদেরকে কি বের করে নিতে হবে? অঙ্ক করতে গেলে আগে আমাদেরকে নো হেড বের করে নিতে হবে। নো হেড বের করে নেওয়ার পর এটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার লক্ষ্য করো, এগুলো মুছে দিচ্ছি। এইবার এইখানে এক্স্যাক্টলি ওয়ান হেড মুছে দিলাম এই পোর্শনটা। হ্যাঁ, এইবার বলছে আমাকে যদি বলে এক্স্যাক্টলি ওয়ান হেড, এক্স্যাক্টলি ওয়ান হেড, এক্স্যাক্ট ওয়ান হেড কী হবে? এক্স্যাক্টলি ওয়ান হেড, এক্স্যাক্টলি একটাই হেড আছে, কত জায়গায় আছে দেখো? টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট তো আমার 8, আর এক্স্যাক্টলি ওয়ান হেড, একটাই হেড কত জায়গায় আছে? এই দেখো, 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, তাহলে কত হবে? এক্স্যাক্টলি ওয়ান হেডই আসবে 3/8। এইভাবে আমাদের প্রবাবিলিটি বের করতে হবে। ঠিক আছে, তো এটা হলো আমাদের টসিংয়ে কয়েন নিয়ে আমরা বের করলাম। ঠিক আছে, এবার থ্রোয়িংয়ে ডাই নিয়ে বের করি। মুছে দিচ্ছি সব। আচ্ছা, থ্রোয়িংয়ে ডাই, একটা ডাইকে আমি একটা ছক্কা একবার ফেললাম, তার স্যাম্পল স্পেসে কটা ইভেন্ট পয়েন্ট থাকবে? 1 2 3 4 5 6, 6টা ইভেন্ট পয়েন্ট থাকবে, তাই না? তার স্যাম্পল স্পেসে কটা ইভেন্ট পয়েন্ট থাকবে? 6টা, তাই তো? তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট 6, নিচে 6। এবার তাহলে 1 পাওয়ার প্রবাবিলিটি কত? 1 পাওয়ার প্রবাবিলিটি 1। এই স্যাম্পল স্পেসে 1-এর ফেভারে কটা পয়েন্ট আছে? একটাই আছে, 1/6। একই রকমভাবে 2 পাওয়ার প্রবাবিলিটি কত হবে? 2/6। 3 পাওয়ার প্রবাবিলিটি কত হবে? 3/6। 4 পাওয়ার প্রবাবিলিটি, সরি, 2 পাওয়ার প্রবাবিলিটি 1/6, 3 পাওয়ার প্রবাবিলিটিও 1/6, 4 পাওয়ার প্রবাবিলিটিও 1/6। প্রত্যেকটা একবারই তো আছে, তাহলে প্রত্যেকটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6। ঠিক আছে, যদি প্রবাবিলিটি একটা ছক্কা ফেলে, বলো প্রবাবিলিটি অফ 1 বের 1 কত হবে? আমি যদি এ একটা ইভেন্ট বের ধরে নিই যে গেটিং 1, তাহলে কত হবে? গেটিং দ্য ফেস 1 এক পাবো, কত হবে? 1/6। ফেস 2 কত হবে? 1/6। এগুলো প্রত্যেকটাই পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6। এটা সহজ। আমরা এবার
একটা অঙ্ক লিখছি, এই অঙ্কটার মধ্যে অনেকগুলো জিনিস জুড়ে আছে, ঠিক আছে? অঙ্কটা লিখে নিই, অঙ্কটা লিখলে তোমাদের এখান থেকে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে। আর আজকে আমরা যে অঙ্কগুলো করছি মূলত এগুলো ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটির উপরে, এবং এগুলো সব ইকুয়ালি প্রবাবল, ঠিক আছে? সব ইকুয়ালি প্রবাবল বলেই হচ্ছে এই জিনিসগুলো। বলছে 2 dice are thrown, 2 dice are thrown at a time, full stop. Write down the sample space, write down the sample space, তোমাকে স্যাম্পল স্পেস লিখতে বলছে। also find the probability, also find the probability। 1 নম্বর কি বলছে? there will be a double six, there will be a double six। 2 নম্বর বলছে there will be no six, there will be no six। 3 নম্বর বলছে there will be at least 1 6 হয়েছে। আচ্ছা, তারপরে 4 নম্বর বলছে sum of the two result is 10। তারপরে 5 নম্বর বলছে the difference of the two result is 2। তারপরে 6 নম্বর বলছে the sum of the two result is 9 but their product is 20। তারপরে বলছে 7 নম্বর বলছে the sum of two result is 14। তারপরে 8 নম্বর বলছে the sum of the two result is divisible by 4। the sum of the two result is divisible by 4 আর আছে। আচ্ছা, এইগুলো আমরা বের করবো। দেখো এইখানে আমি একসঙ্গে 8খানা লিখে নিলাম, ঠিক আছে? এই 8খানা লিখে নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমাদের সমস্ত জিনিসগুলো মানে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে এখান থেকে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে 2 dice are thrown। একটা ডাইস যখন আমি থ্রো করছি তার স্যাম্পল, তার ইভেন্ট পয়েন্ট কটা থাকে? 6টা। একটা যখন আমি ডাই থ্রো করছি তখন ইভেন্ট পয়েন্ট থাকে 6টা। তাহলে দুটো ডাই থ্রো করলে বা একটা ডাই দুবার থ্রো করলে তার ইভেন্ট পয়েন্ট কটা হবে? 6 এর স্কোয়ার মানে 36। তার মানে অ্যাকচুয়ালি স্যাম্পল স্পেসে কটা ইভেন্ট পয়েন্ট থাকবে? 36টা। কেমন থাকবে? প্রথমটায় 1, দ্বিতীয়টায় 1, প্রথমটায় 1, দ্বিতীয়টায় 2, প্রথমটায় 1, দ্বিতীয়টায় 3, প্রথমটায় 1, দ্বিতীয়টায় 4, প্রথমটায় 1, দ্বিতীয়টায় 5, প্রথমটায় 1, দ্বিতীয়টায় 6। এটা হলো একটা। তারপরে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, এটা একটা। তারপরে কি 3 1 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, এটা হলো। একই রকমভাবে কী হবে? 4 1 4 2 4 3 4 5 4 4 4 5 4 6। তারপরে কত হচ্ছে? 5 1 5 2 5 3 5 4 5 5। তারপরে কত হচ্ছে? 5 6। তারপরে হচ্ছে 6 1 6 2 6 3 6 4 6 5। তারপরে কত? 6 6। এই হচ্ছে আমার স্যাম্পল পয়েন্ট। এতগুলো হতে পারে, তাই না?
এইটা তাহলে এখানে কত আছে দেখো 36টা, তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস কত হলো 36। এইবার একে একে এসো, দেয়ার উইল বি 666। এটাকে যদি আমরা এ নাম দিই, এই ইভেন্টটাকে যদি আমরা এ নাম দিই, তাহলে 66 মানে দুটোই ছক্কা আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ, এক নম্বরে প্রবাবিলিটি অফ এ, দুটোই ছক্কা। কত জায়গায় দুটোই ছক্কা আছে, কতগুলো জায়গায় দুটোই ছক্কা আছে দেখো তো। এই যে গোটা টেবিলটায় দুটোই 6 কোন জায়গায় আছে দেখো, এই একটা জায়গায়। তাহলে ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট কত হচ্ছে, ফেভারেবল না, টোটাল তো আমার 36 ফিক্সড। এর ফেভারে তাহলে কটা পয়েন্ট আছে, এর ফেভারে দুটো ছক্কা একটাই, তাহলে 1/36 হয়েছে। নেক্সট এটাকে যদি আমরা বি নাম দিই, বলছে দেয়ার উইল বি নো 6, কোনো 6 থাকবে না, কোনো 6 থাকবে না। এটাকে যদি আমরা বি নাম দিই, প্রবাবিলিটি অফ বি, তাহলে এখানে লক্ষ্য করো 6 নেই, কোথাও নেই, টোটাল তো আমার 36 হয়েই গেল। তাহলে কতগুলো জায়গায় 6 আছে, এই দেখো 1 2 3 4 5 6, এই 6 জায়গায় আছে। আর এই দেখো এখানে আছে 1 2 3 4 5, তার মানে 5 আর 6 11, মোট 11 জায়গায় 6 আছে। তাহলে 11 জায়গায় 6 আছে, তাহলে এই পোর্শনটা, এই যে এইখান থেকে এই পোর্শনটা, এই পোর্শনটার মধ্যে দেখো কোথাও 6 নেই, তাই না? এই যে আমি যদি লাল কালি দিয়ে এই জায়গাটা এই করি, আমি যদি এই পোর্শনটাকে লাল কালি দিয়ে ঘিরে দিই, দেখো এই পোর্শনটাকে যদি লাল কালি দিয়ে আমি ঘিরি, এই পোর্শনটার মধ্যে আমার কোথাও 6 নেই। তো এখানে কতগুলো ইভেন্ট পয়েন্ট আছে ভালো করে লক্ষ্য করে দেখো, 25টা। এই যে 1 2 3 4 5, 5 5 25টা। তাহলে এর প্রবাবিলিটি কত বেরোবে, 25/36। এর প্রবাবিলিটি কত বেরোবে, 25/36। এইবার 3 নম্বর, অ্যাটলিস্ট 16, এটাকে যদি আমি সি নাম দিই, এটাকে যদি আমি সি নাম দিই, অ্যাটলিস্ট 16, অন্তত পক্ষে একটা 6, দুটো 6 থাকুক, দুটো 6 থাকলে আমার দেখার দরকার নেই, আমার একটা 6 আছে কিনা দেখো। একটা 6 কতগুলো জায়গায় আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা জায়গায় আমার অন্তত পক্ষে একটা 6 আছে। তাহলে প্রবাবিলিটি অফ সি কত হবে আমার, প্রবাবিলিটি অফ সি কত পারবে, 36 তো আমার ফিক্সড, তাই না? আর এটা কত হবে, 11/36। আরেকটু আগে আমরা বললাম দেখো যে অ্যাটলিস্ট 16 বলেছে, তাহলে আমরা নো 6 বের করব। দেখো নো 6 আমার বেরিয়েছে, ওই দেখো প্রবাবিলিটি অফ বি কত বেরিয়েছে, 25/36, এটাই তো নো 6। এই যে নো 6, আমার যেহেতু অ্যাটলিস্ট বলেছে তার উল্টোটা বের করব, তাহলে নো পেয়ে গেছি, নো 6, 25/36। তাহলে আমার সেই ডেফিনেশন অনুযায়ী কী হবে, অ্যাটলিস্ট 16, 1 - 25/36, দেখো 11/36, তাই না? তাই তো আসছে প্রবাবিলিটি অফ সি ইকুয়ালস টু, এটা আসছে নো 6। আমরা বললাম যে যেটা আমাকে বের করতে বলবে, অ্যাটলিস্ট যেটা বলবে তার উল্টোটা আমরা আগে নোটা বের করে নেব, নো বের করে 1 থেকে সেটা মাইনাস করব, তাহলে নো 6 পেয়ে গেলাম, হয়েছে এটা। আচ্ছা হলো। এইবার 4 নম্বর কি বলেছে, সাম অফ দ্য টু রেজাল্ট ইজ 10। আচ্ছা এই জায়গাটায় একটু মুছে দিলাম, এবার এইগুলো এইটাকে যদি আমরা এই চার্ট, এটাকে যদি আমরা ক্যাপিটাল ডি নাম দিই, আমি এইভাবে লিখছি ডাই 1, আর এইভাবে লিখছি ডাই 2, ডাই 1 আর ডাই 2, মানে ছক্কা, একটাকে ডাই 1 বলছি, একটাকে ডাই 2 বলছি। তাহলে এই ছক্কা দুটো ফেললে মানে কি করলে এই দুটোর যোগফল 10 আসবে। সাম অফ দ্য টু রেজাল্ট ইজ 10, দুটোর যোগফল 10 আসবে। তাহলে দুটোর যোগফল 10 কীভাবে আসবে, এটাই যদি 4 পড়ে আর এটাই যদি 6 পড়ে তবেই 10 আসবে, আবার এটাই যদি 6 পড়ে আর এটাই যদি 4 পড়ে তবেই 10 আসবে, আর এটাই যদি 5 পড়ে আর এটাই যদি 5 পড়ে তবেই 10 আসবে। আর কি কোনোভাবে 10 আসার সম্ভাবনা আছে? এটাতে 4 আর এটাতে 6 পড়লে 10 আসবে, এটাতে 6 আর এটাতে 4 পড়লে 10 আসবে, এটাই 5 আর এটাই 5 পড়লে 10 আসবে। এবার তোমাদের মনে হতে পারে যে এটাকে 5কে আবার ঘুরে উল্টে 5 এটাই পড়ুক বা ওটাই পড়ুক, একই তো বিষয় হচ্ছে, তাই না? তো এইটা হচ্ছে, তাহলে এইগুলো ছাড়া আর কি কোনো রকম সম্ভাবনা আছে যে যোগ করলে আমার 10 আসবে? আর কোনো সম্ভাবনা নেই। তাহলে কতগুলো ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট, ডি এর ফেভারে কতগুলো ইভেন্ট পয়েন্ট পেলাম, এই যে কত পেলাম দেখো, এই যে 4 6 6 4 আর 5 5, এই 3টে পেলাম। ডি এর ফেভারে কটা ইভেন্ট পয়েন্ট পেলাম, 3টে। আর টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট আমার কটা আছে, টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট আছে আমার 36। তাহলে প্রবাবিলিটি অফ ডি ইকুয়ালস টু আমার কত আসছে, 36 তো আমার ফিক্সড ছিল। আর এখানে কটা এসছে এর ফেভারে, ডি এর ফেভারে 3টে, তাহলে 3/36। এটাকে কেটে তুমি 1/12ও লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো 1/12, হয়েছে। আচ্ছা এটা বেরোলো।
তারপরে বলছে দ্য ডিফারেন্স অফ দ্য টু রেজাল্ট ইজ 2, এটাকে যদি আমরা ই নাম দিই, ক্যাপিটাল র্যান্ডম এক্সপেরিমেন্ট তো ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করা হয় না, এটাকে আমি এ ড্যাশড নাম দিলাম, এ ড্যাশড, এটাকে আমি এ ড্যাশড নাম দিলাম, ঠিক আছে। এ ড্যাশড যদি নাম দিই, দ্য ডিফারেন্স অফ দ্য, এদের মধ্যে ডিফারেন্স 2 হবে, দুটোর মধ্যে ডিফারেন্স 2 হবে। এইবার এইটা নয় যে -2 বা +2 দেখার দরকার নেই, ডিফারেন্স 2 হবে। তাহলে 2 ডিফারেন্স কি কত রকমভাবে আসতে পারে, এটাই 1 এটাই 3, এটাই 3 এটাই 1, এটাই 2 এটাই 4, এটাই 4 এটাই 2 হতে পারে। আচ্ছা হলো, এটাই 5 এটাই 2, না হ্যাঁ এটাই 5 এটাই 3, আর এটাই 3 এটাই 5 হলো, এটাই 4 এটাই 6, এটাই 6 এটাই 4। আর কি সম্ভব, 1 2 3 4 হয়ে গেল। আর সম্ভব দেখো, আর সম্ভব নয়। এই যে 1 3 3 1 এটা একটা, 2 4 4 2 এটা একটা, 4। আবার এই ডিফারেন্সটা কীভাবে হচ্ছে, এটাতে 1 পড়লে এটাই 3 পড়লো, এদের ডিফারেন্স 2 হচ্ছে, এটাই 3 পড়লে এটাই 1 পড়লে এদের ডিফারেন্স 2 হচ্ছে, এটাই 2 পড়লে এটাই 4 পড়লে এদের ডিফারেন্স 2 হচ্ছে, এটাই 4 পড়লে এটাই 2 পড়লে এদের ডিফারেন্স 2 হচ্ছে। তো এইভাবে কটা ইভেন্ট পয়েন্ট পাচ্ছি দেখো, ফেভারেবল 1 2 3 4 5 6 7 8, তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট, তাহলে প্রবাবিলিটি অফ এ ড্যাশড কী হবে, মোট হচ্ছে 36, মোট হচ্ছে 36। আর এ ড্যাশের ফেভারে আমার কটা পয়েন্ট পেয়েছি, এ ড্যাশের ফেভারে আমি কটা পয়েন্ট পেয়েছি, 8টা। এগুলোকে যদি আমি এইভাবে লিখি, এই যে 1 3 3 1 2 4 4 2, তারপরে 5 3 3 5, তারপরে কত 4 6 6 4, কটা হচ্ছে দেখো, এগুলোকে যদি আমি পেয়ার আকারে লিখি দেখো 8টা, তাহলে কত হচ্ছে 8/36, 4 দিয়ে যদি আমি কাটি 2/9, 2/9, ঠিক আছে। এইটা একটা পেলাম, হয়েছে। নেক্সট, এইবার সাম অফ দ্য টু রেজাল্ট ইজ 9, দুটোর যোগফল 9 এবং তাদের প্রোডাক্ট হবে 20, দুটোর যোগফল 9 কি আবার তাদের প্রোডাক্ট হবে 20, তাহলে দুটোর যোগফল 9 পেতে গেলে আমাকে কি করতে হবে, আমি এ দেখো 5 4 4 5 6 3 3 6, আর কোনোভাবে সম্ভব কি 9 আনা, আর সম্ভব নয়। এইবার এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে, প্রোডাক্ট ইজ 20, এদের গুণফল 20 হতে হবে, তাহলে 5 আর 4 গুণ করলে 20 হবে, 4 আর 5 গুণ করলে 20 হবে, আর 6 আর 3 গুণ করলে কি 20 হবে, 6 আর 3 গুণ করলে 3 6 18, তাহলে এই দুটো আমার বাদ চলে গেল, এই দুটো আমার বাদ চলে গেল। তাহলে আমার ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট কটা হচ্ছে, এটাকে যদি আমি বি ড্যাশড নাম দিই, এটাকে যদি আমি বি ড্যাশড নাম দিই, তাহলে কত হচ্ছে 5 4 আর 4 5, এটা হচ্ছে আমার বি ড্যাশের ফেভারে ইভেন্ট পয়েন্ট। তাহলে বি ড্যাশের ফেভারে যদি ইভেন্ট পয়েন্ট দুটো পাই, তাহলে প্রবাবিলিটি অফ বি ড্যাশ ইকুয়ালস টু কত হবে, 2/36, মানে কত হবে 1/18, ঠিক আছে। এটা একটা। তারপরে সাম অফ দ্য টু রেজাল্ট ইজ 14, এখানে কি কোনো রকমভাবে কোনো সাম, যে কোনো দুটো যোগ করলে কি আমার 14 আসা সম্ভব, আমি ম্যাক্সিমাম কত পেতে পারি, 6 আর 6 যোগ করলে কত আসবে, 6 আর 6 যোগ করলে কত আসবে 12, 14 কি আসা সম্ভব, কখনো আমার 14 আসা সম্ভব নয়। তাহলে এইটাকে যদি আমি সি ড্যাশ নাম দিই, এটাকে যদি আমি সি ড্যাশ নাম দিই, তাহলে প্রবাবিলিটি অফ সি ড্যাশ ইকুয়ালস টু 0, কারণ এটা হচ্ছে আমার ইম্পসিবল ইভেন্ট, এটা হচ্ছে আমার ইম্পসিবল ইভেন্ট, ঠিক আছে। আমার এই ইভেন্টটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, এটা আমার পক্ষে পাওয়া সম্ভব নয়, হয়েছে। আচ্ছা মুছে দিলাম এটা। নেক্সট আর একটা বাকি থাকলো, কোনটা, সাম অফ দ্য টু রেজাল্ট ইজ ডিভিজিবল বাই 4, দুটোর যোগ 4 দ্বারা বিভাজ্য হবে, দুটোকে যদি আমরা যোগ করি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আগে যোগ করো 1 আর 3, হ্যাঁ 4 দ্বারা বিভাজ্য হবে। একই রকমভাবে 3 আর 1ও 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা 2 আর 2 4 দ্বারা বিভাজ্য হবে, হয়েছে। 2 আর 4 হবে না, আচ্ছা 2 আর 6 হবে, 6 আর 2 হবে, হয়েছে। 3 আর 5 হবে, 5 আর 3 হবে, হয়েছে। 4 আর 4 হবে, 4 4 8, 8ও 3 দ্বারা বিভাজ্য, হয়েছে। আর 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 5 5 10 হবে না, আচ্ছা আর একটা হবে 6 6 12, 12 4 দ্বারা বিভাজ্য। কটা পেলাম তাহলে, 1 2 3 4 5 6 7 8 9, মানে অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমি, 1 3 3 1 2 2 2 6 6 2, তারপরে কত হচ্ছে, ওহো একটা জিনিস ভুল হলো নাকি, 1 3 3 1 2 2 6 2 2 6 3 5 5 3, ও ঠিক আছে, 5 3 3 5
আর একটা কত হচ্ছে 4 4, আর একটা কত হচ্ছে 6 6। তাহলে মোট কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এটাকে যদি আমি সি ড্যাশড নাম দিই তাহলে প্রবাবিলিটি, সি ড্যাশড বলছি, ডি ড্যাশড নাম দিই, এটাকে যদি আমি ডি ড্যাশড নাম দিই তাহলে প্রবাবিলিটি অফ ডি ড্যাশড ইকুয়ালস টু কত হচ্ছে 9/36। তার মানে কত হচ্ছে 1/4। ঠিক আছে, এই হচ্ছে আমার, এইভাবে আমাদেরকে প্রবাবিলিটির অঙ্ক করতে হয়। ইকুয়ালি প্রবাবিলিটি, আজকে আমরা যে অঙ্কগুলো করলাম সবই ইকুয়ালি প্রবাবিলিটির। হ্যাঁ আচ্ছা, আর একটা মজাদার অঙ্ক যেটা তোমাদের খুব ইন্টারেস্টিং অঙ্ক। হ্যাঁ, অনেক জায়গায় তোমরা দেখতে পাও এই অঙ্কটা, ভালো লাগবে এই অঙ্কটা। ঠিক আছে, মুছে দিলাম, আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এমন কিছু কঠিন নয় এই বিষয়গুলো, একবার একটু মন দিয়ে বুঝলেই হবে। ঠিক আছে, প্রবাবিলিটি খুব ইন্টারেস্টিং, বেশ মজাদার জিনিস। একটু ধৈর্য ধরে যদি তোমরা বোঝো না, খুব ভালো লাগবে প্রবাবিলিটি। ঠিক আছে, একটু ধৈর্য ধরে বুঝতে হবে। আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগে প্রবাবিলিটি, ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং প্রবাবিলিটি। হয়েছে, নেক্সট একটা তোমাদের মজাদার অঙ্ক, যেটা তোমরা সব জায়গায় পেয়ে থাকবে, বিভিন্ন কম্পিটিটিভ ইতেও পেয়ে থাকবে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, find the probability that there may be 53 Sundays, 53 Sundays in a leap year. হ্যাঁ, 53খানা সানডে হবে একটা লিপ ইয়ারে, 53খানা সানডে হওয়ার প্রবাবিলিটি। ঠিক আছে, তাহলে দেখো কত মজার অঙ্কটা। আচ্ছা, লিপ ইয়ারে কতগুলো ডেট হয়? লিপ ইয়ারে 366 ডেজ, আমরা তো জানি 365 দিনে বছর, আর লিপ ইয়ারে একদিন বেশি হয়। আচ্ছা, আর আমরা কি জানি 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 366কে আমি 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 5 7 35। ঠিক আছে, 1 16, 7 2 14, 2, তার মানে 52 সপ্তাহ 2 দিন, তার মানে 52 উইকস 2 ডেজ। এটা হলো 52 সপ্তাহ 2 দিন। ঠিক আছে, আচ্ছা, ইন 52 উইকস দেয়ার আর 52 সানডেজ। ঠিক আছে, এই 52 সপ্তাহে 52খানা রবিবার আছে, তাহলে আমাকে বের করতে হবে 53খানা রবিবার বের করার প্রবাবিলিটি। 53খানা রবিবার যদি আমাকে বের করতে হয়, তাহলে এই যে এক্সট্রা 2 দিন, এই এক্সট্রা 2 দিনগুলো কী হচ্ছে সেইগুলো আমাকে দেখতে হবে। সেই এক্সট্রা 2 দিন আমার কেমন কেমন হতে পারে? এক্সট্রা 2 দিন দেখো এরকম হতে পারে। এক হতে পারে মনডে, টিউসডে, তারপরে কি হতে পারে? টিউসডে, ওয়েডনেসডে, তারপরে কি হতে পারে? ওয়েডনেসডে, থার্সডে। হয়েছে, তারপরে কি হতে পারে? থার্সডে, ফ্রাইডে। হয়েছে, তারপরে কি হচ্ছে? ফ্রাইডে, স্যাটারডে। হয়েছে, নেক্সট কি হচ্ছে? স্যাটারডে, সানডে। হয়েছে, লাস্ট কি হচ্ছে? সানডে, মনডে। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি এইভাবে কেন নিচ্ছি? দেখো, 2 দিন পরপর 2 দিন, তাই না? বছরের যে কোনো 2 দিন, এরকম তো হবে না যে পরপর 2 দিন কি হবে, একটা সোমবার আর একটা শুক্রবার, একটা বুধবার আর একটা রবিবার, এইভাবে তো হয় না দিন দুটো। তো দিন দুটো কী হবে? দিন দুটো নিশ্চয় পরপর 2 দিন হবে। তো পরপর 2 দিন হলে কেমন হতে পারে? সোম মঙ্গল, মঙ্গল বুধ, বুধ বৃহস্পতি, অথবা বৃহস্পতি শুক্র, অথবা শুক্র শনি, অথবা শনি রবি, অথবা রবি সোম, এইগুলো। তাহলে আমার মোট সম্ভাবনা কতগুলো হচ্ছে, মোট ইভেন্ট পয়েন্ট কতগুলো হচ্ছে? দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট আমার কত হয়ে গেল? টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট হচ্ছে আমার 7টা। টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস, এই যে এইগুলোই তো আমার পসিবিলিটি। এই যে এক্সট্রা যে 2 দিন হবে, এক্সট্রা 2 দিন নিশ্চয়ই এইগুলোর মধ্যে কোনো না কোনোটা হবে। এইটা হবে, বা এটা হবে, বা এটা হবে, বা এটা হবে, বা এটা হবে। হয় সোমমঙ্গল হতে পারে, কখনো সোম আর শুক্র তো হয় না, পরপর 2 দিন কি সোম শুক্র হবে, হয় সোমমঙ্গল হবে, নয় মঙ্গল বুধ হবে, নয় বুধ বৃহস্পতি হবে। তো এই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস। এইবার বলছে যে আমাকে 53খানা সানডে পেতে হবে। আমি অলরেডি 52খানা সানডে পেয়ে গেছি। দেখো,
আমি অলরেডি 52খানা সানডে পেয়ে গেছি। তাহলে 53খানা সানডে যদি আমাকে পেতে হয়, তাহলে এই যে এক্সট্রা দুটো দিন থাকছে, এই এক্সট্রা দুটো দিনের মধ্যে নিশ্চয়ই একটা সানডে থাকতে হবে, তাই না? তা নাহলে আমি 53খানা সানডে পাবো না। তাহলে এই এক্সট্রা দুটো দিনের মধ্যে যদি নিশ্চয়ই আমার একটা সানডে পেতেই হয়, তাহলে একটা সানডের ফেভারে যে আমি যে ওই যে 53খানা সানডে হতে গেলে যে আমাকে ওই এক্সট্রা দুটো দিনে একটা সানডে পেতে হবে, তার ফেভারে আমি কটা পয়েন্ট পাচ্ছি? তার ফেভারে দেখো আমি দুটো পয়েন্ট পাচ্ছি, স্যাটারডে সানডে আর সানডে মন্ডে। এই যে একটা আর এই একটা দুটো। তাহলে আমার রিকোয়ার্ড, আমি যদি এ ইভেন্টটার নাম দিই, তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু আমার কত আসছে? টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট 7। আর আমার সানডের ফেভারে, মানে একটা সানডের ফেভারে কটা পয়েন্ট আছে দেখো, এই যে একটা সানডে আর এই যে একটা সানডে, মোট কটা আসছে? 2। তাহলে প্রবাবিলিটি হচ্ছে আমার 2/7। তাহলে 53খানা সানডে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমার 2/7। ঠিক আছে, হয়েছে? বুঝতে পেরেছো বিষয়টা? যে আমাকে 52খানা সানডে, 52 সপ্তাহ 2 দিন এক্সট্রা পাচ্ছি আমি। তো 52 সপ্তাহ 2 দিন যে আমি এক্সট্রা পেয়ে গেছি, 52 সপ্তাহের মধ্যে আমার 52খানা সানডে তো আমি পেয়েই যাচ্ছি। তাহলে আমার 53খানা সানডে যদি আমাকে হতে হয়, তাহলে দুটো দিন, ওই বছরের যে দুটো দিন এক্সট্রা থাকছে, সেই দুটো দিনের মধ্যে একটা সানডে থাকতে হবে। তাহলে সেই দুটো দিন যদি এরকম হয়, শনিবার আর রবিবার হয়, তাহলে আমার একটা সানডে পেয়ে যাচ্ছি, বা রবিবার আর সোমবার হয়, তাহলে আমি একটা সানডে পেয়ে যাচ্ছি। তাহলে ওই ফেভারে কটা পয়েন্ট পাচ্ছি আমি? দেখো, দুটো পয়েন্ট পাচ্ছি। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট হচ্ছে আমার তাহলে আমার প্রবাবিলিটি হচ্ছে 2/7, কারণ টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট 7টা আর ফেভারেবল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস হচ্ছে 2। এটা হলো আমার 53 সানডেজ। এইবার কোনো কারণে তোমাকে হয়তো 52 সানডেজ বের করতে বললো পরীক্ষায়। 53 সানডেজ স্টুডেন্টদেরকে কোশ্চেন করে করে স্টুডেন্টরা বুঝে গেছে যে 53 সানডেজ কীভাবে বেরোবে, এবং অনেকের এক্সামে এই রেজাল্টও মনে হয়ে গেছে। ওই জন্য এখন একটু ঘুরিয়ে দিয়ে 52 সানডেজ বলছে। তাহলে 52 সানডেজ যদি আমাকে বলে, ভালো করে লক্ষ্য করো, তাহলে আমার সেই এতক্ষণ আমার 52 সানডেজ, তার মানে আমার এই যে 52খানা রবিবার আছে, 52খানা রবিবার আমি পেলাম। বাদবাকি যে দুটো দিন আছে, সেই দুটো দিনে আমার রবিবার হওয়া চলবে না। তাহলে রবিবার না হওয়ার ফেভারে কটা পয়েন্ট আছে, মানে কোথায় কোথায় রবিবারটা নেই, কত জায়গায় রবিবার নেই? এই দেখো, 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়, 5 জায়গায়। এই 5 জায়গায় আমার রবিবার নেই। তাহলে এই দুটো আমার বাদ যাচ্ছে যখন আমি 52খানা সানডে নিচ্ছি। সেটাকে যদি আমরা বি নাম দিই, তাহলে সেই প্রবাবিলিটিটা কি হচ্ছে? প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু আমার টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট তো 7টাই, আর 52খানা রবিবার মানে কি? ওই এক্সট্রা 2 দিনের মধ্যে কোনো রবিবার থাকছে না, তার ফেভারে আমি কটা পয়েন্ট পাচ্ছি? 1, 2, 3, 4, 5। তাহলে তার ফেভারে আমি কত পাচ্ছি? 5খানা। তাহলে প্রবাবিলিটি কত হচ্ছে? 5-এর 7। আর একটা জিনিস দেখো, এই দুটো যোগ করো, দেখো তলায় 7 লসাগু, 5 আর 2 7/7 1। ঠিক আছে, তো যদি 52খানা বলে তাহলে 5/7, যদি 53খানা বলে তাহলে 2/7। এই হচ্ছে প্রবাবিলিটি। তো আজকে আমরা প্রবাবিলিটির বিভিন্ন রকম ডেফিনেশান জানলাম, প্রবাবিলিটি ডেফিনেশন, ক্লাসিক্যাল ডেফিনেশনটা জানলাম। এই ডেফিনেশনে কেবলমাত্র ইকুয়ালি প্রবাবল যে সমস্ত ইভেন্ট পয়েন্টগুলো, সেইগুলো নিয়েই আলোচনা করেছি। আর আজকে আমরা প্রবাবিলিটির যে অঙ্কগুলো বললাম, সবগুলোই প্রায় ইকুয়ালি প্রবাবল। ঠিক আছে, আজকে যেগুলো করলাম এটা হচ্ছে প্রবাবিলিটির বেস। এই বেসটা যদি তোমার মজবুত হয়, পরবর্তীতে কিন্তু তোমার প্রবাবিলিটি খুব ভালো লাগবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা অবশ্যই খুব গুরুত্ব দিয়ে করো, ভালো করে বুঝবে। আগে প্রথমে একবার ক্লাসটা করে নেওয়ার পরে তোমরা বই নিয়ে বসো, তখন দেখবে খুব ভালো লাগবে বইগুলো পড়তে এবং অঙ্কগুলো করতে। আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে, আর আমি প্রবাবিলিটির অরূপ মুখার্জির বইটা ফলো করতে বলি স্টুডেন্টদের, কারণ অরূপ মুখার্জির বইয়ের ল্যাঙ্গুয়েজটা স্টুডেন্টদের পক্ষে সুবিধা বোঝার। হ্যাঁ, খুব বলছি না যে অরূপ মুখার্জির বইটাই বেস্ট, কিন্তু অরূপ মুখার্জির বইটা স্টুডেন্টদের পক্ষে একটু বিগিনার স্টুডেন্ট যারা প্রবাবিলিটি শিখছে তাদের ক্ষেত্রে কিন্তু অরূপ মুখার্জি বইটা ভালো লাগবে শিখতে। ঠিক আছে, তো আজকে যে ক্লাসটা হলো, ভালো করে দেখো ক্লাসটা। আশা করি প্রবাবিলিটি তোমাদের ভালো লাগবে যদি একটু ভালো করে পড়ো। প্রথমে ক্লাসটা ভালো করে পড়ে নাও, দেখে নেওয়ার পর বাড়িতে গিয়ে অঙ্কগুলো দেখো, বইটা খুলে বসো, দেখবে ভালো লাগবে। ঠিক আছে।